এখন আমরা নিটের সাজেশনে থার্ড লেসন নিচ্ছি। আজকে মডার্ন ফিজিক্সে আমাদের আলোচ্য বিষয় হলো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্সের মধ্যে সেমি কন্ডাক্টর ফিজিক্স। আর প্রশ্ন হলো ইলেকট্রনিক্স কী? ইলেকট্রনিক্স হলো পদার্থবিজ্ঞানের সেই ব্রাঞ্চ, সেই শাখা যেখানে আমরা ইলেকট্রনের রেগুলেটেড মোশন, ইলেকট্রনের ইলেকট্রনের কন্ট্রোলড মোশন নিয়ে আলোচনা করে থাকি। পদার্থবিজ্ঞানের যে শাখায় সেটাই হলো ইলেকট্রনিক্স। এখন এই কন্ট্রোলড মোশন নিয়ে দু ধরনের ডিভাইসে আলোচনা করা যেতে পারে। একটা হলো তোমার ভ্যাকুয়াম টিউব ডিভাইস, আর একটা হলো সেমিকন্ডাক্টর। কারণ ভ্যাকুয়াম টিউব ডিভাইসের আগে চল ছিল অনেক বেশি, কিন্তু ট্রানজিস্টার আবিষ্কারের পরে আস্তে আস্তে যখন সেমিকন্ডাক্টর ফিজিক্স ডেভেলপ করেছে তখন কিন্তু ওই ভাল্ব সার্কিটের জায়গা দখল করে নিয়েছে সেমিকন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো, তো সেমিকন্ডাক্টর ডিভাইসের অ্যাডভান্টেজ কী? প্রথমত সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো খুব ছোট সাইজের হয়। 2 নম্বর হলো অনেক কম খরচে তৈরি করা যায়। 3 নম্বর হলো খুব কম ভোল্টেজে অপারেশন পাওয়া যায়। এবং আস্তে আস্তে এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো এছাড়াও প্রচুর সুবিধা আছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে ভাল্ব ডিভাইসগুলোকে রিপ্লেস করা যাচ্ছে না, কিন্তু সেমিকন্ডাক্টর ধীরে ধীরে সেই জায়গা দখল করে নিয়েছে। এখন সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে আমরা এলিমেন্টাল সেমিকন্ডাক্টর হিসেবে প্রথমত সিলিকন এবং জার্মেনিয়ামকে নিয়ে থাকি। সিলিকন এবং জার্মেনিয়াম এরা কিন্তু দুটোই চতুর্যোজী বা টেট্রাভ্যালেন্ট। ইনঅর্গ্যানিকের মধ্যে তোমার ইনঅর্গ্যানিক বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর যেসব যৌগ নেওয়া হয়ে থাকে, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, ফসফাইড ইত্যাদি, সেলেনিয়াম টেলুরয়েড, এরকম অসংখ্য, লেড সালফাইড ইত্যাদি অসংখ্য ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্স আছে যেগুলো আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করি। অর্গ্যানিকের মধ্যে তোমার অ্যানথ্রাসিন নেওয়া হয়ে থাকে। অন্যদিকে অর্গ্যানিক পলিমার আছে, পলিপাইরোল আছে, পলিঅ্যানিলিন ব্যবহার করা হয়, এগুলো সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা যে টিপিক্যাল সেমিকন্ডাক্টরগুলোর কথা বললাম তাদের মধ্যে কার্বন, সিলিকন, জার্মেনিয়ামের কথা চলে আসে। এরা চতুর্যোজী, কিন্তু কার্বনের মোট আছে 6টা ইলেকট্রন এবং সবচেয়ে বাইরের কক্ষ হলো দ্বিতীয় কক্ষ। সেই ইলেকট্রন কিন্তু অনেকটা টাইটলি বাউন্ড, সেই জন্য কার্বন কিন্তু সেমিকন্ডাক্টর হিসেবে খুব একটা ব্যবহৃত হয় না। কিন্তু সিলিকনের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষ হলো শেষ কক্ষ, সেখানে 4টে ইলেকট্রন আছে। অন্যদিকে জার্মেনিয়ামেরও শেষ কক্ষে কিন্তু থাকে 4টে ইলেকট্রন। শেষ কক্ষের ইলেকট্রনগুলোর স্ট্রাকচার হয় 4s2 4p2, যেখানে শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে। এই চতুর্যোজী মেটেরিয়ালগুলোই হলো সব সেমিকন্ডাক্টর। এখন এই সেমিকন্ডাক্টরগুলোর তাদের কন্ডাক্টিভিটি মেটাল বা কন্ডাক্টরের থেকে কম হয়, অন্যদিকে ইনসুলেটরের থেকে বেশি হয়। অর্থাৎ রেজিস্টিভিটি কিনা সব থেকে কম হয় মেটালগুলোর, 10⁻² থেকে 10⁻8 ওহম মিটার। সেমিকন্ডাক্টরগুলোর হলো মধ্যবর্তী, 10⁻5 থেকে 10⁻6 ওহম মিটার। এবং ইনসুলেটরগুলোর যে তোমার রেজিস্টিভিটি সেটা 10⁻11 থেকে 10⁻19 ওহম মিটার। তার মানে রেজিস্টিভিটির দিক থেকে মাঝখানে হলো সেমিকন্ডাক্টর। রেজিস্টিভিটি সব থেকে বেশি ইনসুলেটরগুলোর এবং সব থেকে কম মেটালের। অন্যদিকে কন্ডাক্টিভিটি সব থেকে হয় মেটালের বেশি, সেমিকন্ডাক্টরের মধ্যবর্তী, এবং ইনসুলেটরের হয়ে থাকে তোমার কন্ডাক্টিভিটির মান সব থেকে কম। এবার ব্যান্ড থিওরির কথায় আসা যাক। ব্যান্ড বলতে কি বোঝায়? কোনো কেলাসের মধ্যে পরমাণুগুলো বা অ্যাটমগুলো একটা রিপিটেটিভ বা ধারাবাহিক সজ্জায় সজ্জিত থাকে। এবার অ্যাটমের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোর নির্দিষ্ট শক্তি স্তর আছে। তোমরা বোর্স থিওরি থেকে জানো যে কতকগুলো নির্দিষ্ট মানের এনার্জি পেতে পারে। এনার্জি লেভেল ডায়াগ্রামে দেখেছো তোমরা, প্রথম দিকের কক্ষগুলোর মধ্যে এনার্জি গ্যাপ বেশি, যত দূরের দিকে কক্ষে যাওয়া যাবে তত এনার্জি গ্যাপ কিন্তু কমতে থাকে এবং শেষের দিকে এনার্জি লেভেলগুলো প্রায় কন্টিনিউয়াস হয়ে যায়। এইবার যখন কেলাসের মধ্যে ওই অ্যাটমগুলো রয়েছে তখন ডিউ টু ইন্টারাকশান অফ আদার অ্যাটমস এই এনার্জি লেভেলগুলো কার্যত স্প্লিট করে যায়। এই এনার্জি লেভেলগুলো স্প্লিট করে যাওয়ার জন্য সেগুলো ব্যান্ডে পরিণত হয়। স্প্লিটেড এনার্জি লেভেলগুলো প্রায় কন্টিনিউয়াস স্প্লিটেড এনার্জি লেভেল, তাদেরই বলা হয় ব্যান্ড।
এখানে সিলিকনের কথা দেখা যাক। সিলিকনে 14টা ইলেকট্রন আছে, তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। শেষ কক্ষের ইলেকট্রন 3s2 এবং 3p2। শেষ কক্ষে কিন্তু 4টে ইলেকট্রন আছে। শেল আছে কটা? 8টা। এবার পরমাণুর মধ্যে, এই কেলাসের মধ্যে এরকম ধরা যাক অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার এই সংখ্যক অ্যাটম আছে। তাহলে তাদের জন্য শেষ কক্ষে কতগুলো জায়গা থাকতে পারে? 8n। তার মধ্যে ইলেকট্রনগুলো 4টে করে ইলেকট্রন আছে প্রত্যেকটা পরমাণুতে। তাহলে কতগুলো হতে পারে? 4nটা জায়গা অকুপায়েড আছে, আর বাকি 4nটা জায়গা কিন্তু ফাঁকা আছে। এই এনার্জি লেভেলগুলো, যেগুলো বাইরের কক্ষপথের, বিশেষত ভেতরের ইলেকট্রনগুলো অনেক টাইটলি বাউন্ড, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনের এনার্জি লেভেলগুলো পাশাপাশি অ্যাটমের অবস্থানের জন্য, যেগুলো 1 থেকে 3 অ্যাংস্ট্রম এইরকম ডিস্ট্যান্সে রয়েছে, তাদের ইন্টারাকশানের জন্য এনার্জি লেভেলগুলো স্প্লিট হয়ে যায় এবং এনার্জি লেভেলগুলো প্রায় কন্টিনিউয়াস হয়ে যায়। একেবারে দেখা যাচ্ছে এখানে সিলিকনের ক্ষেত্রে যে পরমাণুগুলো খুব কাছাকাছি রয়েছে, ডিস্ট্যান্স অফ সেপারেশনের সঙ্গে দেখানো হয়েছে বিভিন্ন এনার্জি লেভেল 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। মোট 14টা ইলেকট্রনের কথা বলা হয়েছে। এখানে হায়ার এনার্জি লেভেলগুলো দেখা যাচ্ছে কি যে এখানে প্রায় কন্টিনিউয়াস এনার্জি লেভেলে পরিণত হয়েছে একটা ডিস্ট্যান্স অফ সেপারেশনে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লোয়ার দিকে, নিচের দিকে একটা এনার্জি লেভেল যাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে রুম টেম্পারেচারে ধরো। আর হায়ার এনার্জি লেভেল যাকে কন্ডাকশন ব্যান্ড বলা হচ্ছে, তাদের মধ্যে একটা সার্টেন এনার্জি গ্যাপ আছে। এটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ অঞ্চল। তাহলে এখন আমরা বলতে পারি যে ডিউ টু ইন্টারাকশন অফ আদার অ্যাটমস, স্প্লিটেড কন্টিনিউয়াস এনার্জি লেভেলই হলো ব্যান্ড। স্প্লিটেড কন্টিনিউয়াস এনার্জি লেভেল হলো ব্যান্ড। এই এনার্জি লেভেলে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন কী অনুযায়ী হয়? পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী। এবং পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী লোয়ার এনার্জি লেভেলগুলো ইলেকট্রন আগে অকুপাই করে, তারপরে হায়ার এনার্জি লেভেলে যায়। এই লোয়ার এনার্জি লেভেল এবং হায়ার এনার্জি লেভেলের মধ্যে নর্মালি একটা এনার্জি গ্যাপ থাকে, যাকে বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। লোয়ার এনার্জি লেভেলগুলোর নাম কি? ভ্যালেন্স ব্যান্ড, কন্টিনিউয়াস এনার্জি লেভেল, এবং আপার কন্টিনিউয়াস এনার্জি লেভেলগুলোকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রনগুলো যখন কন্ডাকশন ব্যান্ডে যায় তখন তারা কিন্তু তড়িৎ পরিবহন করে বা তারা তখন কন্ডাক্ট করে থাকে। এইবারে দেখো, যখন আমরা একটা মেটালের কথা বলছি, সেখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়। তার ফলে রুম টেম্পারেচার অনেক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় এবং তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। কিন্তু যখন আমরা সেমিকন্ডাক্টরের কথায় আসবো, সেখানে এনার্জি গ্যাপটা তোমার লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের জন্য 0.71 ইলেকট্রন ভোল্ট, তোমার সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। এইরকম এনার্জি গ্যাপ হয়ে থাকে। তাহলে এই এনার্জি লেভেলে কি হয়? রুম টেম্পারেচারেও কিছু সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় এবং তড়িৎ পরিবহন করতে পারে। অন্যদিকে ফর দ্য ইনসুলেটার্স দিস এনার্জি গ্যাপ ইজ গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। তার ফলে সাধারণত কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা প্রায় থাকেই না, তাই এরা খুব পুয়ার কন্ডাক্টিভিটি শো করে থাকে। সুতরাং আমরা বলতে পারি এক কথায় স্প্লিটেড কন্টিনিউয়াস এনার্জি লেভেলই হলো ব্যান্ড। এই এনার্জি লেভেলের মধ্যে যেগুলো সাধারণত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেই এনার্জি লেভেলগুলোকে বলা হলো ভ্যালেন্স ব্যান্ড, আর তার থেকে বেশি এনার্জি সম্পূর্ণ লেভেলগুলো হলো কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে গেলে তড়িৎ পরিবহন করে, এবং কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের জন্য মধ্যে নর্মালি একটা এনার্জি গ্যাপ থাকে, যাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ। ইলেকট্রনগুলো যদি রুম টেম্পারেচারে সাফিসিয়েন্ট এনার্জি পায়, তারা কন্ডাকশন ব্যান্ডে গেলে তড়িৎ পরিবহন করবে। কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে যায়, তাই রুম টেম্পারেচারে সাফিসিয়েন্ট সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় এবং তাদের পরিবাহিতা বেশি। অন্যদিকে সেমিকন্ডাক্টরের জন্য এই এনার্জি গ্যাপটার মানটা বলেছি লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট, যার ফলে রুম টেম্পারেচারে কিছু সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় এবং তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। অন্যদিকে ইনসুলেটরের জন্য এই ভ্যালুটা বলা হয়েছে গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, তাই এদের কন্ডাক্টিভিটি যথেষ্ট কম। এই হলো ব্যান্ড থিওরি বেসিসে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে পার্থক্য। এবার উষ্ণতা যদি বাড়ে কি হয় সেটা দেখা যাক। আগে আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের কথায় আসি। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বাংলায় যাকে বলে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টরগুলোই দেখো, যে কোনো অ্যাটম
চতুর্যোজি এই সেমিকন্ডাক্টরগুলো টিপিক্যালি তারা 4টে পার্শ্ববর্তী অ্যাটমের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে সমযোজী গ্রন্থি বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে বন্ড ফর্মেশন করে থাকে। এইবার তাপীয় উত্তেজনা বা থার্মাল অ্যাজিটেশনের ফলে এই বন্ডগুলো ভেঙে গেলে ইলেকট্রন মুক্ত হয়ে যায়। এবার ইলেকট্রন মুক্ত হয়ে গেলে যে জায়গাতে ইলেকট্রনের বেরিয়ে গেল যে জায়গা থেকে, সেই জায়গায় একটা ইলেকট্রনের ঘাটতি ঘটলো, এবং এই ঘাটতি যেখানে ঘটলো সেই জায়গাটা আরেকটা ইলেকট্রন পাওয়ার জন্য মুখিয়ে থাকে। তো এই ইলেকট্রনের ডেফিসিটকেই বলা হয় হোল বা গর্ত, এটাকে ধনাত্মক তড়িতের আধার বলে ধরা হয়। অন্যদিকে দেখো, ইলেকট্রনগুলোর মুভমেন্ট ডান দিকে হলে গর্তের মুভমেন্ট কিন্তু বাঁ দিকে হয়। তাই ইলেকট্রন যেদিকে যায় গর্ত কিন্তু উল্টো দিকে যায়। ইলেকট্রনের কারেন্ট যদি ইলেকট্রন ডান দিকে যায়, ইলেকট্রনের কারেন্ট কিন্তু বাঁ দিকে, হোলগুলোও সেদিকে যাচ্ছে। তাহলে ইনফ্যাক্ট ইলেকট্রন কারেন্ট এবং হোল কারেন্ট কিন্তু একই দিকে, মুভমেন্ট বিপরীত দিকে হলেও, কারণ ইলেকট্রনের চার্জ কিন্তু ঋণাত্মক আধান ডান দিকে যাওয়ার অর্থই হলো তার জন্য করসপন্ডিং যে তড়িৎ প্রবাহ, কনভেনশনাল যে তড়িৎ প্রবাহ, সেটা কিন্তু বাঁ দিকে। অন্যদিকে হোলের প্রবাহ সেই দিকেই। তাই মোট কারেন্ট আই হলে আই সমান আইই প্লাস আইএইচ। তাহলে এইখানে থার্মাল অ্যাজিটেশনের জন্য কী তৈরি হচ্ছে? ইলেকট্রন এবং হোল বা গর্ত যখন তৈরি হচ্ছে, অর্থাৎ কারেন্ট ক্যারিয়ার যখন তৈরি হচ্ছে, সেই ধরনের সেমিকন্ডাক্টরটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। এখানে ইলেকট্রন এবং হোলের সংখ্যা কিন্তু সমান হয় স্বাভাবিক। তাহলে ইলেকট্রন সংখ্যা এবং হোলের সংখ্যা যেহেতু এখানে সমান, এই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে আরেকটা বলি, উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে এই অনেক বেশি সমযোজী গ্রন্থি ভেঙে যাবে, কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাবে, তাহলে অনেক বেশি ইলেকট্রন হোল পেয়ার পাবো। তার ফলে এই সেমিকন্ডাক্টরের উষ্ণতা বৃদ্ধিতে কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যায়। তার ফলে এই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে গিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তার মানে রেজিস্টিভিটি কমে যায়, যেটা তোমরা মেটালে দেখেছিলে ধাতুর ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বেড়েছিল, সেমিকন্ডাক্টরে কিন্তু কমে যায়। অন্যদিকে ইনসুলেটারও পারফেক্ট ইনসুলেটার না হয়ে যদি সামান্য তার পরিবাহিতা থাকে, সেরকম ইনসুলেটারেরও টেম্পারেচার বাড়লে কিন্তু কন্ডাক্টিভিটি বাড়ে। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এইবার আমাদের কি করতে হবে? ইলেকট্রন হোলের ডেনসিটির তফাৎ ঘটানোর জন্য আমরা বাইরে থেকে কি করি? ডোপ্যান্ট অ্যাড করি। অর্থাৎ বাইরে থেকে হয় কি করা হয়? ট্রাইঅ্যাটমিক অ্যাটম বা ট্রাইঅ্যাটমিক বা ট্রাইভ্যালেন্ট আর কি, ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম, এদের যোগ করা হয়, অথবা পেন্টাভ্যালেন্ট যোগ করা হয়। পেন্টাভ্যালেন্ট অ্যাটম যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এইসব যোগ করা হয়। তো এইভাবে বাইরে থেকে ইমপিউরিটি অ্যাড করাকেই বলা হয় ডোপিং। কীরকম সংখ্যক পরমাণু ডোপ করা হয়? এই ডোপিংয়ের ক্ষেত্রে আমরা প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগ, 10⁶ ভাগের 1 ভাগ ডোপ্যান্ট পরমাণু যোগ করি, অর্থাৎ ত্রিযোজী বা পঞ্চযোজী যোগ করে থাকি। এবার পি টাইপ অর্ধপরিবাহী কখন হবে? যদি আমরা ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপ করি, ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করি। কেলাসের মূল গঠনকে অপরিবর্তিত রেখে ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপ করলাম। আমার সেমিকন্ডাক্টর হলো চতুর্যোজী, সেখানে ভ্যালেন্স ইলেকট্রন আছে 4টে, আর এই ট্রাইভ্যালেন্টের সঙ্গে জোড় বাঁধলে মোট ইলেকট্রন সংখ্যা হলো 7টা। তাহলে একটা করে ইলেকট্রনের ঘাটতি থাকছে, একটা করে ডেফিসিট থাকছে। তাহলে দেখো, যত পরমাণু দিয়ে ডোপ করলাম সেই সংখ্যক কিন্তু আমার ইলেকট্রনের ডেফিসিট মানে হোল সৃষ্টি হলো। তাহলে এখানে হোলের সংখ্যা বেশি। অন্যদিকে এমনি তো আছেই, তোমার থার্মাল অ্যাজিটেশনে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছেই, কিন্তু ডোপিংয়ের ফলে হোলের সংখ্যা অনেক বেড়ে গেল। এই ধরনের যে অর্ধপরিবাহী, যেখানে ত্রিযোজী দিয়ে ডোপ করলাম, যেখানে হোলের সংখ্যা বেশি কিন্তু ইলেকট্রনের সংখ্যা কম, মেজরিটি ক্যারিয়ার হলো হোল এবং মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। কিন্তু দেখো, এখানে আমরা কিন্তু পরমাণু দিয়ে ডোপ করছি, তাই পি টাইপ অর্ধপরিবাহী কিন্তু ইলেকট্রিক্যালি কিন্তু নিউট্রাল হয়ে থাকে, তার কিন্তু কোনো চার্জ থাকে না, অ্যাটম দিয়ে কিন্তু তুমি ডোপ করছো। অন্যদিকে যখন আমার পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করছি, পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করছি, তখন দেখো 5টা যোজক ইলেকট্রন প্লাস সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী
4টে বাইরের কক্ষের ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা হলো 9টা, হওয়ার হাতে দরকার আমার 8টা, তাহলে একটা করে ইলেকট্রন এক্সট্রা থেকে গেল, যতগুলো ডোপ্যান্ট যোগ করা হলো ততগুলো এক্সট্রা ইলেকট্রন পেয়ে গেলাম। এই ধরনের অর্ধপরিবাহী, এই যে পঞ্চযোজী দিয়ে ডোপ করে যে অর্ধপরিবাহী কেলাস পেলাম, যে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল পেলাম, তাকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর ক্রিস্টাল পাওয়া গেল, তাকে বলা হচ্ছে এন টাইপ কেলাস। এই এন টাইপ কেলাসে তাহলে কার সংখ্যা বেশি? অবশ্যই ইলেকট্রনের, কিন্তু এখানে হোলও থাকবে। কেন? কারণ এমনি নর্মাল নিয়মে থার্মাল অ্যাজিটেশনে তো ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবেই, প্লাস এখানে এক্সেস ইলেকট্রন আছে, তাই এখানে মেজরিটি ক্যারিয়ার হলো গিয়ে কে? ইলেকট্রন। মাইনরিটি ক্যারিয়ার হলো কে? হোল। এখানেও সেই 10 লক্ষ ভাগের 1 ভাগ পরমাণু দিয়ে ডোপ করেছি, ডোপ্যান্টের সংখ্যা অফ দ্য অর্ডার অফ 10^17 এবং এখানে মাইনরিটি ক্যারিয়ার হলো হোল। এবং এই এন টাইপ কেলাসও কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারণ আমরা যা দিয়ে ডোপ করেছি সেটা কিন্তু পরমাণু, ওখানেও কেলাসে পরমাণু ছিল। এবার যখন ডোপ করা হলো না, এই যখন আমরা পঞ্চযোজী দিয়ে ডোপ করছি এন টাইপ ক্রিস্টালে, এটাকে বলা হয় ডোনার টাইপ ইমপিউরিটি, অর্থাৎ ডোনেট করছে কি? এক্সট্রা ইলেকট্রন ডোনেট করছে। এই ডোনার টাইপ ইমপিউরিটি যখন দেওয়া হচ্ছে, সেখানেতে দেখো ফার্মি লেভেল মানে হাইয়েস্ট অকুপাইড লেভেল অফ ডোনার টাইপ ইমপিউরিটি, এটা নিয়ার টু দ্য লোয়ার লেভেল অফ কন্ডাকশান ব্যান্ড। ওপরের ব্যান্ডটা আমরা বলেছি কন্ডাকশান ব্যান্ড, নিচের ব্যান্ডটাকে বলেছি ভ্যালান্স ব্যান্ড। এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, ফরবিডেন এনার্জি গ্যাপ। এইবার যখন অ্যাকসেপ্টার লেভেল বা ডোনার লেভেল দিলে, এখানে ডোনার লেভেল দিয়েছ, ডোনার টাইপ ইমপিউরিটি, ডোনার লেভেলটা জাস্ট বিলো দ্য লোয়ার লেভেল অফ কন্ডাকশান ব্যান্ড, কন্ডাকশান ব্যান্ডের নিচে, ঠিক নিচে অবস্থিত। তার ফলে কি হয়? এইখানে থেকে ইলেকট্রনগুলো সহজেই কন্ডাকশান ব্যান্ডে চলে যেতে পারে। ডোনার অ্যাটমগুলো এখানে এসেছে, সেখান থেকে ইলেকট্রন চলে গেল, তাহলে এরা কি হয়ে গেল? এরা আয়নে পরিণত হলো, এবং আয়নগুলো এখানে থেকে গেল, ইলেকট্রন কন্ডাকশান ব্যান্ডে গিয়ে তড়িৎ পরিবহন করলো, তাহলে পরিবাহিতা অনেক বেড়ে গেল। এবার এই পরিবাহিত ইলেকট্রনগুলো কোথা থেকে এলো? এই ডোনার টাইপ ইমপিউরিটি থেকে। ওখানে সিলিকন কেলাসের নিজের জন্য, যদি আমি সিলিকনে যদি ইমপিউরিটি অ্যাড করে থাকি, কেলাসের চতুর্যোজী কেলাসের নিজের জন্য যত সংখ্যক আমি এখানে ইলেকট্রন পাচ্ছি, তার থেকে অনেক বেশি দেয় তোমার ইমপিউরিটি অ্যাড করেছি, সেই ইমপিউরিটির জন্য অনেক বেশি আমি কিন্তু ইলেকট্রন পাচ্ছি যারা কন্ডাকশানে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে তুমি যখন অ্যাকসেপ্টার টাইপ ইমপিউরিটি যোগ করেছো, এটা কন্ডাকশান ব্যান্ড, এটা ভ্যালান্স ব্যান্ড, এদের মধ্যে ফরবিডেন এনার্জি গ্যাপ আছে। এই অ্যাকসেপ্টার টাইপ ইমপিউরিটি অ্যাড করলে এই যে ইমপিউরিটি লেভেল, অ্যাকসেপ্টার ইমপিউরিটি লেভেল, এটা কিন্তু জাস্ট অ্যাবভ দ্য আপার লেভেল অফ ভ্যালান্স ব্যান্ড হয়ে থাকে। তার ফলে এখান থেকে ইলেকট্রনগুলো কি হয়? জাম্প করে এই লেভেলে চলে যায়। তাহলে কি হয়? তোমার এই আমাদের যে ভ্যালান্স ব্যান্ডে কিন্তু হোলের সংখ্যা বেড়ে যায়, এবং হোলগুলো এখানে কন্ডাক্ট করতে পারে, তার ফলে এর কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে গিয়ে থাকে। এই হলো ফার্মি লেভেলের কথা। ফার্মি লেভেল হলো হাইয়েস্ট অকুপাইড লেভেল অফ ইলেকট্রনস অ্যাট 0 কেলভিন টেম্পারেচার, এটাই বলা হয়ে থাকে। এখানে অ্যাকসেপ্টার লেভেলটা কি হলো? পি টাইপে কিন্তু জাস্ট অ্যাবভ দ্য ভ্যালান্স ব্যান্ড থাকে, আপার লেভেল অফ ভ্যালান্স ব্যান্ড। আর এন টাইপে কী হলো? যখন তুমি ডোনার টাইপ ইমপিউরিটি দিলে, এখানে ডোনার টাইপ ইমপিউরিটি লেভেলটা হলো জাস্ট বিলো দ্য কন্ডাকশান ব্যান্ড। দুই ক্ষেত্রেই কিন্তু কন্ডাক্টিভিটি বাড়িয়ে দিতে সাহায্য করছে এই লেভেলটা। এইবার দেখো সিঙ্গেল কেলাস, একটা ধরো পি টাইপ কেলাসের একদিকে যদি আমি পঞ্চযোজী দিয়ে ডোপ করে দিই, তাহলেই একদিক পি টাইপ কেলাস থেকে গেল, আরেক দিকে পঞ্চযোজী দিয়ে ডোপ করার ফলে সেদিকটা এন টাইপ কেলাসে পরিণত হলো। এই রকম ব্যবস্থাকে বলা হবে পিএন জাংশন ডায়োড। পি টাইপ কেলাসে মেজরিটি ক্যারিয়ার কারা? পি টাইপ কেলাসে মেজরিটি ক্যারিয়ার হলো গিয়ে হোলগুলো, আর মাইনরিটি কারা? ইলেকট্রনগুলো। তাহলে মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, মেজরিটি ক্যারিয়ার হলো হোল। এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হলো হোল। এইবার যখন পিএন জাংশন ডায়োড ফর্ম করা হলো, তখন কিন্তু পি সাইড থেকে, পি সাইডে কিন্তু আমার হোলের ঘনত্ব অনেক বেশি, তাহলে হোলগুলো ইনজেক্ট করে এন সাইডে চলে যাবে, আর এনে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাহলে ইলেকট্রনগুলো এখানে ডিফিউজ করে, ডিফিউশনের ফলে পি সাইডে চলে আসবে। তার ফলে
পি সাইড থেকে হোল চলে যাওয়ার জন্য এখানে ইমোবাইল নেগেটিভ আয়নের একটা লেয়ার পড়ে যায়, এন সাইডে ইমোবাইল পজিটিভ আয়নের লেয়ার পড়ে যায়, কারণ এখান থেকে ইলেকট্রনগুলো এন সাইড থেকে কিন্তু আসছে, ইলেকট্রন আসছে এন সাইড থেকে পি সাইডে, আর হোল যাচ্ছে পি সাইড থেকে এন সাইডে। তার ফলে এখানে একটা ইমোবাইল আয়নের লেয়ার পড়ে যায়, এটাকেই বলা হয় ডিপ্লিশন লেয়ার, নিঃশেষকারী অঞ্চল, ডিপ্লিশন লেয়ার। এই নিঃশেষকারী অঞ্চলে কারা থাকে? ইমোবাইল আয়ন থাকে। তাহলে এই নেগেটিভ চার্জ কী করবে? এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলোকে পি অঞ্চলে যেতে দেবে না। এই পজিটিভ আয়ন কী করবে? এই পি অঞ্চল থেকে হোলগুলোকে এন অঞ্চলে যেতে দেবে না। এই যে ইমোবাইল আয়নের একটা লেয়ার, এটা তোমার মাইক্রোমিটার অর্ডারের একটা লেয়ার থাকে, যার ফলে এখানে একটা দেখো পি সাইডে ঋণাত্মক পোটেনশিয়াল পাচ্ছে, ঋণাত্মক আধান আছে, এন সাইডে পজিটিভ আধান আছে, তাই এখানে কার্যত একটা বিভব প্রাচীরের সৃষ্টি হয় যে ইলেকট্রনগুলোকে এন থেকে পি অঞ্চলে আসতে দিচ্ছে না। এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার। এটা ধরো 0.2 ভোল্ট হলো, তাহলে দেখো দূরত্ব কত? মাইক্রোমিটার, 1/10 মাইক্রোমিটার অর্ডারের, 1/10 × 10⁻⁻6। তার ফলে দেখো 2 × 10⁻6 ভোল্ট পার মিটার, এরকম একটা উচ্চ তীব্র তড়িৎ ক্ষেত্রের কিন্তু এখানে সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে? এন থেকে পি এর দিকে। তার ফলে এখানে কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের একটা ফ্লো হয়, যাকে বলা হয় ড্রিফট কারেন্ট। এবং যত দেখো ডিপ্লিশন লেয়ারের উইডথ বাড়বে, তত এখানে কিন্তু ফিল্ডটা আরও তীব্র হয়ে যাবে। আর ফিল্ড যত তীব্র হবে, যত আয়নের সংখ্যা এখানে বাড়বে, ফিল্ড যত তীব্র হবে, তত আমার ড্রিফট কারেন্টের মানও বাড়তে থাকবে। প্রথমে ড্রিফট কারেন্ট খুব কম থাকে, কিন্তু ইকুইলিব্রিয়ামে ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্টের মান সমান হয়ে যায়। প্রথমে বললামই যে পি অঞ্চলে হোলের আধিক্য বেশি, এন অঞ্চলে ইলেকট্রনের আধিক্য বেশি। এই যে ইলেকট্রনের সংখ্যা পি অঞ্চলে হোলের সংখ্যা বেশি, আর এন অঞ্চলে ইলেকট্রনের সংখ্যা বেশি, তার ফলে ইলেকট্রনের সংখ্যা এবং হোলের সংখ্যার কিন্তু একটা ঘনত্বের পার্থক্য থাকছে দুটো অঞ্চলে। তার ফলে পি অঞ্চল থেকে হোলগুলো এন অঞ্চলের দিকে যায়, আর এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো পি অঞ্চলে আসে। এটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। আর ডিফিউশন কারেন্টের জন্য পি অঞ্চলে ঋণাত্মক আধানের আর এন অঞ্চলে ধনাত্মক আধানের একটা ইমোবাইল, মানে যেটা চলতে পারে না এমন একটা লেয়ার পড়ে যায়, যেটা ফার্দার এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলোকে পি অঞ্চলে এবং পি অঞ্চল থেকে হোলগুলোকে এন অঞ্চলে যেতে দেয় না। এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষকারী অঞ্চল। এবার দেখো পিএন জাংশন ডায়োডকে আমরা কিভাবে প্রকাশ করব। এখানে কিন্তু একটা ব্যারিয়ার পোটেনশিয়ালের সৃষ্টি হলো। পি অঞ্চলে কি আছে? নেগেটিভ আধান, তাই পি অঞ্চলের ঋণাত্মক ব্যারিয়ারের ঋণাত্মক পোটেনশিয়ালে রয়েছে, এন অঞ্চল পজিটিভ পোটেনশিয়ালে আছে। তার ফলে একটা ব্যারিয়ার কিন্তু আছে যে ইলেকট্রনগুলোকে এন অঞ্চল থেকে পি অঞ্চলে আসতে দিচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল উইথ নো বায়াস। বায়াস মানে কি? যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি। সিম্বলিক্যালি ডায়োডকে এইভাবে দেখানো হয়, দেখো এই মোটা দিকটা এটা হলো পি সাইড, আর এই পাতলা দিকটা হলো এন সাইড। এখানে একটা দাগ দিয়ে, ত্রিভুজের মাথায় একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো পিএন জাংশন ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। অ্যারো দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি এটা পি সাইডকে বোঝানো হচ্ছিলো, এটা এন সাইডকে। এগুলো দেওয়ার অবশ্য ডায়াগ্রাম টানার সময় কোনো দরকার নেই। এবার তাহলে কিসের দরকার? ডিপ্লিশন লেয়ার পড়ে গেল, সে তো আর আয়নের চলাচল বন্ধ করে দিচ্ছে, তাই আমাদের বায়াসিংয়ের দরকার। হোয়াট ইজ বায়াসিং? বায়াসিং মিনস অ্যাপ্লিকেশান অফ সুটেবল ভোল্টেজ, উপযুক্ত ভোল্টেজ দিতে হবে। এই বায়াসিং আবার দু রকমের হতে পারে, একটা ফরওয়ার্ড বায়াসিং, একটা রিভার্স বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিংয়ে পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন সাইডের সঙ্গে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যোগ করা হয়। এবং তাতে কি হয় দেখো, এই পি অঞ্চল থেকে তাহলে হোলগুলো এন অঞ্চলের দিকে তাড়িতে হবে ব্যাটারি তোমার পোটেনশিয়ালের জন্য। এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো পি অঞ্চলের দিকে তাড়িতে হবে। এবার হোলগুলো এসে ইমোবাইল আয়নগুলোকে প্রশমিত করবে, ইলেকট্রনগুলো এসে এই ধনাত্মক ইমোবাইল আয়নকে প্রশমিত করবে, হোলগুলো এসে ঋণাত্মক আয়নকে প্রশমিত করেছে, ইলেকট্রনগুলো ধনাত্মক আয়নকে প্রশমিত করবে। তার ফলে ডিপ্লিশন লেয়ারের উইডথ কিন্তু কমতে থাকবে। তাই দেখো প্রথমে নো বায়াসিংয়ের পোটেনশিয়াল হলো 1 নম্বর বুঝিয়েছে, বায়াসিং যত বাড়ছে পোটেনশিয়াল কমছে। তাহলে এই যে এখানে তোমার যে পোটেনশিয়াল ঋণাত্মক বিভবের কথা বলেছিলাম, ব্যারিয়ার পোটেনশিয়াল, যত পজিটিভ বায়াস বাড়বে এই পোটেনশিয়ালের মান কিন্তু কমতে থাকবে।
এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ স্টাডি করব, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কারেন্টকে মাপা হবে মিলি অ্যাম্পিয়ারের সাহায্যে, মিলি অ্যাম্পিয়ার এককে, আর ডায়োডের সঙ্গে ভোল্ট মিটার যোগ করা আছে। এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস, তার মানে কি এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত, এন সাইডের সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত, তখন সেই বায়াসকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াসে দেখো একটা সময়ের আগে খুব একটা প্রবাহ কিন্তু পাওয়া যাবে না, কারণ এখানে তো ডিপ্লিশন লেয়ার আছে। পজিটিভ বায়াস বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা বিশেষ ভোল্টেজে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্টের মানটা আমরা পেতে শুরু করলাম। এটা কিসের জন্য? ডিপ্লিশন লেয়ারের জন্য। পজিটিভ ভোল্টেজ বাড়াতে এই যে বেরিয়ার হাইট ছিল, যেটা বেরিয়ার হাইট যখন 0 হয়ে যাবে, তারপরে কারেন্টের মান কিন্তু পাওয়া যাবে এবং কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। এই যে এই ভোল্টেজ, যে ভোল্টেজের পর কারেন্টটা বাড়ছে, দেখো এটা 0 যদি অরিজিন হয়, এই ভিএসকে বলা হয় নি ভোল্টেজ। এই নি ভোল্টেজের পরে অ্যাপ্রিসিয়েবল কারেন্ট আমরা কিন্তু পাই। ভোল্টেজটা ভোল্ট এককে প্রকাশ করা হয়েছে, কারেন্টটাকে মিলি অ্যাম্পিয়ার এককে। এবং দেখা যায় আই, যে কারেন্ট, ডায়োড কারেন্ট, সকলে ইকুয়েশন অনুযায়ী আই ইকুয়ালস টু আইএস এক্সপোনেনশিয়াল ইভি বাই ইটা কেটি -1। আইএসকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আসলে ডায়োডে যখন আমি ভোল্টেজ দিচ্ছি, প্রথমে কিন্তু কারেন্ট থাকার কথা না। যেটুকু কারেন্ট হয় ওই তোমরা দেখেছো যে ড্রিফটের জন্য, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ারের প্রবাহের জন্য। আইএসকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ইট ইজ ডিউ টু দ্য ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার্স। ই হলো ইলেকট্রনিক চার্জ, ভি হলো অ্যাপ্লাইড ভোল্টেজ। এটা একটা কনস্ট্যান্ট, এর মান জার্মেনিয়ামের জন্য 1, সিলিকনের জন্য 2। কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু R/N। আর টি হলো অ্যাবসোলিউট টেম্পারেচার অফ দ্য ডায়োড। এর উপরে ডায়োড কারেন্টের মান নির্ভর করে। আর নি ভোল্টেজ ফর জার্মেনিয়াম ডায়োড 0.2 ভোল্ট, ফর সিলিকন ডায়োড ইট ইজ 0.7 ভোল্ট। এবার হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কী করেছি? পি সাইড নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, এন সাইড পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। আর এখানে ডিপ্লিশন লেয়ারের কথা আগেই বলেছি, পি সাইডে নেগেটিভ আয়নের লেয়ার, এন সাইডে পজিটিভ ইমোবাইল আয়নের লেয়ার থাকে। এখানে একটা ব্যারিয়ার হাইট কাজ করে। কিন্তু যেই তুমি পি সাইডে পি অঞ্চলকে এন ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ করলে, এন অঞ্চলকে পজিটিভের সঙ্গে যোগ করলে, দেখো তাহলে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হবে, হোলগুলো এদিকে প্রবাহিত হবে। তাহলে হোলগুলো এদিকে প্রবাহিত হলে কি হবে? এই ব্যারিয়ার উইডথ কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে দেখো এখানে তাহলে যখন রিভার্স বায়াসে কি দেখা যাচ্ছে, রিভার্স বায়াসে যখন তুমি বায়াসিং ভোল্টেজ বাড়াচ্ছ, ব্যারিয়ার হাইট কিন্তু বেড়ে গেল। প্রথমে 1 দেখাচ্ছে, মানে উইথ নো বায়াসিং, বাট যত রিভার্স বায়াস বাড়াচ্ছ দেখা যাচ্ছে যে ব্যারিয়ার হাইট বাড়ছে। এইবার এইখানেতে আমরা বায়াসে পরিবর্তন কেমন হয় দেখো। এখানেতে প্রথমত একটা খুব ফিবল একটা কারেন্ট যায়, কারেন্ট ভোল্টেজ রিলেশন দেখানো হয়েছে। ভোল্টেজটা বিপরীত ধর্মী আগেকার, তাই তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিসে আমরা ভোল্টেজকে দেখিয়েছি। কারেন্টটাও কেমন? কারেন্টটাও আগেকার তুলনায় বিপরীত ধর্মী, তাই আমাদের কার্ভটা এসছে থার্ড কোয়াড্রান্টে। এবং দেখতে পাচ্ছ প্রথম দিকে একটা খুবই ফিবল একটা কারেন্ট আছে, খুব কম। এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটা কার প্রবাহের জন্য? ডিউ টু দ্য ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ারের প্রবাহের জন্য এখানে একটা স্মল কারেন্ট পাওয়া যায়। কিন্তু একটা বিশেষ ভোল্টেজ, যাকে বলা হয় জেনার ব্রেকডাউন ভোল্টেজ, এইরকম ভোল্টেজে গিয়ে দেখা যাচ্ছে কারেন্টের মানটা ঝট করে বেড়ে গেল। শুধু তাই না, ভোল্টেজটা স্টেডি কিন্তু কারেন্টটা বাড়ছে, এটাও লক্ষণীয়। এই ভোল্টেজকে বলা হয় জেনার ভোল্টেজ। কেন এরকম হয়? আসলে যখন আমি বিভব বাড়াচ্ছি, তখন পোটেনশিয়াল এনার্জি ভিকিউ এর মানও বাড়ছে, অর্থাৎ ওই সমযোজী গ্রন্থিগুলোতে যে আধানগুলো রয়েছে, যা চার্জগুলো রয়েছে, তাদের পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তার ফলে সমযোজী গ্রন্থিগুলোর অ্যাজিটেশনের মাত্রা বাড়ে এবং বাড়তে বাড়তে একটা বিশেষ ভোল্টেজে গিয়ে এই সমযোজী গ্রন্থিগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কি হয়? প্রচুর কারেন্ট ক্যারিয়ার তৈরি হয়, তার ফলে জাংশন দিয়ে অনেক বেশি প্রবাহ পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ। এবং আমাদের কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট অনেক কম পায়। কারেন্টটা কোন অর্ডারের? মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট পেয়ে থাকি। আবার আরেক ধরনের ব্রেকডাউনও আছে, যাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ডায়োডে কী ধরনের ডোপিং করেছি তার উপর নির্ভর করে দেখা যায় যে অনেক সময় অনেক বেশি ভোল্টেজে গিয়ে এই জেনার ব্রেকডাউনটা পায়। সেখানে কি হয়, যখন জেনার ব্রেকডাউন হলো ইনফ্যাক্ট, তখন কিন্তু ডাইরেক্ট বন্ডগুলো ভেঙে গেছিলো। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের সময় কি হয়,
ওই কেলাসে অনেক কারেন্ট ক্যারিয়ার আছে, এই কারেন্ট ক্যারিয়ারগুলো ভোল্টেজ বাড়তে থাকলে তাদের পোটেনশিয়াল এনার্জি বাড়ে। এবার তাদের যত এনার্জি বাড়বে, তারা তো আবদ্ধ নেই, ফ্রি যদি চার্জ হয়, তারা গিয়ে সমযোজী গ্রন্থিগুলোকে ধাক্কা মেরে তাদের ভেঙে দেয়। তার ফলে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, যার ফলে কন্ডাক্টিভিটিও বেড়ে যায় এবং কারেন্টের মানটাও ঝট করে বেড়ে যায়। এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনে কিন্তু ডাইরেক্ট রাপচার অফ বন্ড হয়, অর্থাৎ বন্ডগুলো নিজে নিজে ডাইরেক্ট ভেঙে যায় পোটেনশিয়ালের জন্য। আর এখানে কি হয়, কারেন্ট ক্যারিয়ারগুলো গিয়ে বন্ডকে ভেঙে দেয় কোথায়, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের জন্য। তাহলে ব্রেকডাউন দু ধরনের, একটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন এবং একটা জেনার ব্রেকডাউন। মেনলি তোমাদের যেটা লাগবে সেটা হলো জেনার ব্রেকডাউন। এইবারে আমরা এই জেনার ডায়োডে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ডায়োডে ফরওয়ার্ড বায়াসে কিন্তু একটা কারেন্ট পাচ্ছি এবং এক্সপোনেনশিয়াল কারেন্টের চেঞ্জ হচ্ছে। রিভার্স বায়াস ভোল্টেজ যদি জেনার ব্রেকডাউন ভোল্টেজের নিচে হয় এবং যদি রিভার্স স্যাচুরেশন কারেন্ট ওই ডায়োডে যথেষ্ট কম হয়, তাহলে দেখো রিভার্স বায়াসে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। এই জন্য এই ডায়োডকে আমরা রেকটিফায়ার বা ভোল্টেজের একমুখী কারক হিসাবে ব্যবহার করে থাকি। এই ভোল্টেজের একমুখী কারক প্রথমত দু ধরনের হয়ে থাকে। একটা হলো তোমার হাফ ওয়েভ রেকটিফায়ার। এখানে সার্কিট দেখানো হয়েছে, এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে ট্রান্সফরমারের তোমার সেকেন্ডারি একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের যে আমাদের যে গৌণ কুণ্ডলী, তার সঙ্গে আমরা ডায়োডকে যোগ করে দিয়েছি, এক প্রান্তের সঙ্গে একটা রোধের সঙ্গে অন্য প্রান্তকে যোগ করেছি। দেখো যতক্ষণ এ প্রান্ত পজিটিভ, ততক্ষণ দেখো ডায়োডের পি প্রান্ত পজিটিভ ভোল্টেজে আছে আর এন প্রান্ত নেগেটিভ। তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে ডায়োডে কারেন্ট যাবে এবং যদি আমি পরিবর্তনশীল এই রকম ভোল্টেজ দিই, ভোল্টেজের যেমন পরিবর্তন হবে প্রথম অর্ধচক্রে, এসির তো পরিবর্তন এরকম হয়, অর্ধচক্রে তার মান ধনাত্মক থাকে, বাকি অর্ধচক্রে ঋণাত্মক। তাহলে প্রথম অর্ধচক্রে এ পজিটিভ বি নেগেটিভ, তখন ডায়োড তড়িৎ প্রবাহ দেবে এবং ডায়োডের প্রবাহ জিরো থেকে বাড়তে বাড়তে ইনপুট যে ভোল্টেজ, এখানে এই যে সেকেন্ডারি কয়েল ট্রান্সফরমারের যেমন ভোল্টেজ দিয়েছে, যেরকম তার ভোল্টেজের পরিবর্তন, ডায়োডেও সেরকম ভোল্টেজের পরিবর্তন পাবে এবং ভোল্টেজের মান জিরো থেকে ম্যাক্সিমাম হয়ে জিরো হবে। কিন্তু জিরো থেকে ম্যাক্সিমাম হয়ে এখানে জিরো হবে। কিন্তু সেকেন্ড হাফে দেখো কি হবে, এ বিন্দু নেগেটিভ, বি বিন্দু পজিটিভ। তাহলে কি হলো, ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে চলে গেল। এবার ভোল্টেজ যদি জেনার ব্রেকডাউন ভোল্টেজের কম হয়, তাহলে ডায়োডে কোনো কারেন্ট যাবে না। তাহলে সেকেন্ড হাফে যখন এসি ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ, ইনপুট এসি দেখানো হয়েছে, তাই ভোল্টেজ যখন ঋণাত্মক, তখন ডায়োডে কোনো কারেন্ট নেই। তাহলে আমাদের আউটপুটে, এই আউটপুট মানে এই লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে আমি যে ভোল্টেজ ড্রপ দেখছি, সেই আউটপুট ভোল্টেজের মান কিন্তু শূন্য হয়ে যাবে। তারপরের হাফে কি হবে, আবার এ পজিটিভ বি নেগেটিভ। সুতরাং ডায়োড তখন কি করবে, কন্ডাক্ট করলে কি হবে, ইনপুট ভোল্টেজের যেমন চেঞ্জ, আউটপুটেরও সেরকম ভোল্টেজ চেঞ্জ হবে। এইভাবে পূর্ণ যদি তরঙ্গ বলি, এ বি সি ডি ই হয়ে যে পূর্ণ তরঙ্গে প্রথম অর্ধ তরঙ্গ এবিসি এর জন্য আউটপুটে ভোল্টেজ পেলাম, পরের হাফে পেলাম না। আবার দেখো ইএফজি এর জন্য পাচ্ছি, জিএইচ আইয়ের জন্য আবার ভোল্টেজ পাবো না। এই হিসাবে ডায়োডকে বলা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক বা হাফ ওয়েভ রেকটিফায়ার। প্রথম হাফ পেলাম, দ্বিতীয় হাফ পেলাম না প্রথম পূর্ণচক্রে, দ্বিতীয় পূর্ণচক্রে প্রথম হাফ পেলাম, দ্বিতীয় হাফ পেলাম না, এইভাবে চলতে থাকবে। এবং এই হাফগুলোকে বলা হয় রিপল। যদি তুমি 50 হার্জ এসি নাও, তাহলে এইরকম পূর্ণ চক্র হবে, এই যে এ থেকে ই পর্যন্ত এরকম পূর্ণ চক্র থাকবে 50টা। তার মধ্যে রিপলে কিন্তু একটা করে রিপলই পাচ্ছি প্রতি চক্রে। তাহলে 50 হার্জের জন্য 50টা রিপল পাবো প্রতি সেকেন্ডে। এই ক্ষেত্রে আমাদের এই ডায়োডে যে কারেন্ট পায়, সেই কারেন্টটা কেমন হয় দেখো, ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স ডায়োডে যদি আরএফ হয়, আর এখানে লোড রেজিস্ট্যান্স যার এগেনস্টে ভোল্টেজ ড্রপটা স্টাডি করেছি তাকে লোড রেজিস্ট্যান্স বলে, সেটা যদি আরএল হয়, তাহলে ডায়োডে যে ম্যাক্সিমাম কারেন্ট হয় সেটা ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুকে আরএফ প্লাস আরএল দিয়ে ভাগ করলেই আমরা পাবো। এবার ডিসি কারেন্ট কত হয়, আইএম, ম্যাক্সিমাম কারেন্ট যদি আইএম হয় আইএম বাই পাই, তাহলে ভিডিসি কত হবে, আইডিসি ইন্টু আরএল, লোড রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলেই পাবো, সেটা হবে আইএম বাই পাই ইন্টু আরএল। এবার হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশান। ফুল ওয়েভ রেকটিফিকেশানে কী করা হয় দেখো, আমরা দুটো ডায়োড কিন্তু এখানে ব্যবহার করব ফুল ওয়েভ রেকটিফায়ারে।
দেখো দেখো দুটো ডায়োড নেওয়া হয়েছে এবং সেন্টার ট্যাপ করে ফেলা হয়েছে। প্রথম ডায়োডটার দেখো এখানে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি কয়েল তার সঙ্গে যুক্ত, দ্বিতীয় ডায়োডটা অন্য প্রান্তে যুক্ত, আর এদের ঠিক মধ্যবিন্দুর সঙ্গে ওদের ঠিক মধ্যবিন্দু অর্থাৎ ট্রান্সফরমারের সেন্টার ট্যাপ করে একটা কিন্তু তোমার লোড রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। লোডের এগেনস্টে আমরা ভোল্টেজ ড্রপ স্টাডি করছি। যখন এ পজিটিভ বি নেগেটিভ, দেখো তো কী হবে, এই উপরের 1 নম্বর ডায়োডটা কিন্তু কন্ডাক্ট করবে। তাহলে তার জন্য প্রবাহ ডায়োডে তো পি থেকে এনের দিকে প্রবাহ হয় পজিটিভ বায়াসে, তাহলে এইভাবে প্রবাহ হবে। এটা কিন্তু কন্ডাক্ট করছে না, কেন? কারণ এর পি সাইড হয়ে গেছে নেগেটিভ, তাই দ্বিতীয় ডায়োড কিন্তু কন্ডাক্ট করবে না। প্রথম হাফের জন্য প্রথম ডায়োডটাই কন্ডাক্ট করবে। তার মানে প্রথম হাফে কি দাঁড়াচ্ছে দেখো, প্রথম হাফের ক্ষেত্রে এখানেতে দেখো প্রথম হাফে যেটা হয়েছে, এই যে এই পূর্ণ চক্রের জন্য প্রথম হাফের ক্ষেত্রে দেখো কোন ডায়োডটা কী হবে। প্রথম হাফে দেখো এ অ্যাট দ্য পয়েন্ট এ প্রথমে পজিটিভ, তখন প্রথম ডায়োড D1 কন্ডাক্ট করলো। তারপরের হাফে কি হবে, তারপরের হাফে বি পজিটিভ এ নেগেটিভ, তখন কি হবে, তখন দেখো এইখানে কীরকম দেখানো হয়েছে, এই দেখো এফ ফরম্যাটে এটা নেগেটিভ, বি কিন্তু পজিটিভ, তাই বি এর জন্য দ্বিতীয় ডায়োডটা কিন্তু বি যতক্ষণ পজিটিভ, দ্বিতীয় হাফে বি পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ এ নেগেটিভ, তাহলে দ্বিতীয় হাফে কী হবে, দ্বিতীয় ডায়োডটা কন্ডাক্ট করবে, প্রথমটা করবে না, তাই কন্ডাকশানের জন্য দ্বিতীয় ডায়োডের জন্য প্রবাহ পেয়েছি। তারপরের হাফে কী হবে, এ পজিটিভ বি নেগেটিভ, তাহলে প্রথম ডায়োড কন্ডাক্ট করবে। দেখো থার্ড হাফে দেখো এ পজিটিভ বি কিন্তু নেগেটিভ, তাহলে বি ডায়োড কন্ডাক্ট করবে না, এ ডায়োড কন্ডাক্ট করেছে, তাহলে D1-এর জন্য ভোল্টেজ পেয়েছি। যেমন যেমন ইনপুট তেমনি তেমনি আউটপুট ভোল্টেজ পেয়েছি। তারপরের হাফে কী হবে, বি আবার পজিটিভ হয়ে যাবে, এ নেগেটিভ, তার ফলে বি 2 নম্বর ডায়োড কন্ডাক্ট করবে, এক করবে না। আউটপুটে কিন্তু দেখো বি এর জন্যও কিন্তু প্রবাহ দেখো কোন দিকে, এইভাবে আসছে এইভাবে আসছে, কিন্তু এক্স থেকে ওয়াইয়ের দিকে দুজনের জন্য প্রবাহ দেখো। 1 নম্বর ডায়োড যখন কন্ডাক্ট করছিল তখন এইভাবে এ এল টি পথে হয়ে এক্স হয়ে ওয়াইয়ে কারেন্টটা আসছিল, কারণ এই রাস্তাটা ব্লকড। যখন 2 কন্ডাক্ট করছে, একের রাস্তা ব্লকড, তাহলে কারেন্টটা বি হয়ে এম হয়ে টি হয়ে এক্স হয়ে ওয়াইয়ে যাচ্ছে। সুতরাং RL এ কারেন্ট কিন্তু দুদিকেই একই দিকে, তাই আউটপুট যে ভোল্টেজ আমরা দেখিয়েছি সবসময় কিন্তু ওপরের দিকে, আর নিচের দিকে দেখায়নি। সেন্টার ট্যাপ করার ফলে কি হয়, এই ট্রান্সফরমারটা কিন্তু চুম্বকিত হতে পারে না, এটা একটা সুবিধে। আর দুটো ডায়োড নেওয়ার ফলে কি হচ্ছে দেখো, অর্ধ তরঙ্গ যখন নিয়েছিলাম হাফ সাইকেলে কিন্তু আউটপুটে কোনো কারেন্ট পাইনি। এখানে কি হলো, এখানে পুরো সব সময় কিন্তু আমরা কারেন্ট পেয়েছি, তার ফলে এখানে লস অফ এনার্জি কিন্তু অনেক কম হয়ে থাকে। এখানে তাহলে আগের মতনই দেখো আইএমটা আগে কত এসেছিল, VM/RF + RL, এখানেও তাই, RFটা তাহলে ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স। আইডিসি কি, ওখানে অর্ধচক্রে পেয়েছিলে, এখানে পূর্ণ চক্রে পেলে, তাহলে আইডিসি কী হবে 2IM/π। তারপরে দেখো ভিডিসি কী হবে, ভিডিসি করেছিল আইডিসি ইন্টু RL, এখানেও আইডিসি ইন্টু RL হবে, কিন্তু আইডিসি তো দ্বিগুণ, তাহলে 2IM/π ইন্টু RL। এই হলো ডায়োডের পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এবার পূর্ণ তরঙ্গ যে একমুখীকরণ হলো, এখানেতে কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু স্থির নয়, তখন আমরা সিআর সার্কিট নেব। এই যে যখন ভোল্টেজটা দেখো এই জায়গাটায়, যে জায়গাটায় এ থেকে বিতে দেখো ভোল্টেজটা স্টেডি হতে যাচ্ছে, তখন একটা ক্যাপাসিটার চার্জ করাবো। যেই ভোল্টেজটা ফল করতে যাবে সেই সময় ধরে সে ডিসচার্জ করবে। আবার দ্বিতীয় ডায়োডের জন্য দেখো MN সময়ের ক্যাপাসিটার চার্জ হবে, তারপরে ডিসচার্জ করবে, এইভাবে স্টেডি স্মুথ আমরা আউটপুট ভোল্টেজ পেতে পারি। এবার হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে কটা ডায়োড নেওয়া হয়, 4টে ডায়োড। এইভাবে পরপর ডায়োডগুলো যোগ করা হয়। দেখো প্রথম ডায়োড যেমনভাবে আছে 1 আর 2 সিরিজে, আবার উল্টো করে 3 এবং 4 সিরিজে। লোড রোধ কোথায় লাগিয়েছি, প্রথম ডায়োডের দুটো ডায়োড পজিটিভ প্রান্ত যেখানে যুক্ত, পি যেখানে যুক্ত না সেই জাংশানে, আর অন্য দুটো ডায়োডের এন যেখানে যুক্ত সেই প্রান্তে লোড লাগিয়েছি। তাহলে চতুর্ভুজ তৈরি হয়েছে, কোয়াড্রিল্যাটারাল, দুটো অপোজিট এন্ডে লোড রেজিস্ট্যান্স লাগিয়েছি, বাকি দুটো অপোজিট এন্ডকে ইনপুটে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের সঙ্গে যোগ করে দিয়েছি। এবার ধরো তোমার এ বিন্দু যখন ধরো তোমার এখানে ট্রান্সফরমার থেকে এলো, সি বিন্দু ধরো পজিটিভ,
সি পজিটিভ, তাহলে সি যদি পজিটিভ হয় তাহলে এই D1 কন্ডাক্ট করবে না, D2 কন্ডাক্ট করলো, তাহলে এইটা দিয়ে এলো। এবার দেখো সি পজিটিভ, তাহলে এটা দিয়ে এসে এটা দিয়ে এলো, অর্থাৎ D1 থেকে RL মধ্যে দিয়ে কারেন্ট যাবে, D3 হয়ে আউটপুটে চলে গেল, তাহলে আউটপুট ভোল্টেজ পেলাম। এবং RL কিন্তু কারেন্ট যাচ্ছে বি থেকে এতে। এবার দেখো সি যদি নেগেটিভ হয়, ডি যদি পজিটিভ হয়, তাহলে দেখো আমার কি দাঁড়ালো, এইবার D4 ডায়োড এটা যদি পজিটিভ, দেখো D3 ব্লক হয়ে যাবে, D3 কিন্তু রিভার্স বায়াসে চলে যাচ্ছে, এটা N পজিটিভ, কিন্তু D4 এর P পজিটিভ, তাহলে D4 কন্ডাক্ট করবে, এটা দিয়ে কারেন্ট এলো, এটা দিয়ে কারেন্ট এলো, কারেন্ট এসে দেখছে কি এটা তো পজিটিভ, তাহলে এইখানে এটা দিয়ে কারেন্ট এসে RL মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট সেই বি থেকে এর দিকেই যাচ্ছে। সুতরাং স্মুথ আমরা কি পাচ্ছি, বি থেকে এতে একমুখী কারেন্টই পাবো, তাহলে বি থেকে এতে এলো D4 মধ্যে দিয়ে। এবার দেখো এটা পজিটিভ প্রান্ত, সুতরাং D1 কন্ডাক্ট করবে, সুতরাং এই দিক দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে, কিন্তু লোড রোধে সবসময় কারেন্ট একই দিকে। সুতরাং এইখানে যেরকম পেয়েছিলাম একটা বিশেষ মুখ কারেন্ট, সেই রকম কারেন্টই পাচ্ছি লোড রোধে, ফ্লাকচুয়েটিং কিন্তু একমুখী। এবার যদি আমরা আরও ক্যাপাসিটার যোগ করি, সিআর সার্কিট যোগ করি, তাহলে স্মুথ ডিসি পাবো। এই হলো ব্রিজ রেকটিফায়ারের কাজ, কিন্তু আমরা মনে রাখবো RLকে কোথায় লাগাবো, PP জাংশন পয়েন্টে এবং NN জাংশন পয়েন্টে। দুটো ডায়োড এমনভাবে লাগাবো সিরিজে, একটার এনের সঙ্গে পরেরটার পি, এখানেও তাই, একটার এনের সঙ্গে তারপরেরটার পি, কিন্তু এই দুটো ডায়োডের পিপি এক জায়গায়, NN এক জায়গায় যোগ করেছি, এইভাবেই যোগ করব। যোগ করে পিপির জাংশন আর NN জাংশনে আমি লোড রোধ লাগাবো, বাকি দুটোতে আমি ইনপুটকে যোগ করে দেবো, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের যে সেকেন্ডারি কয়েল আর কি, ট্রান্সফরমারের যে সেকেন্ডারি কয়েল তাকে যোগ করে দেবো অন্য দুই প্রান্তের সঙ্গে। এই হলো ব্রিজ রেকটিফায়ারের কাজ। এইবার আমরা অপটো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলবো। অপটো মানে অপটিক্স মানে আলো সংক্রান্ত, আলোকবাহী কণিকাকে ফোটন, এই ফোটন যখন সেমিকন্ডাক্টরে পড়ে হয় ইলেকট্রন বেরোবে অথবা তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে ফোটন উৎপন্ন হবে। এই কাজটাই করে যে যন্ত্রগুলো, তাদের বলা হয় অপটো ইলেকট্রনিক ডিভাইস। অপটো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দেখো তাহলে কি হচ্ছে, ফোটন পাঠালাম, ইলেকট্রন বেরোলো, তার মানে ফটো ডায়োডের কাজ। আবার অন্যদিকে ইলেকট্রনের ফ্লোর ফলে যদি ফোটন বেরোয়, সেটা লেডে হয়, লেডে আলো বেরোয়। তো এখন আমরা প্রথমে লেড নিয়ে বলছি। লেডের ক্ষেত্রে কি হয়, লেডকে সবসময় ফরওয়ার্ড বায়াসে বা FBতে রাখা হয়। দেখো এই PN জাংশন ডায়োড লেড একটা একটু হেভিলি ডোপড, পি সাইড পজিটিভ এবং N সাইড নেগেটিভ, একটা রোধের মাধ্যমে যুক্ত। এবার যখন পজিটিভ প্রান্তে নিলাম না, পি থেকে হোলগুলো এনের দিকে যাবে, এন থেকে ইলেকট্রনগুলো পিতে আসবে। দেখো পি যখন এনে চলে গেল হোলগুলো, এখানে কিন্তু তাহলে মাইনরিটি ক্যারিয়ার কিন্তু হোল, তাহলে মাইনরিটি ক্যারিয়ারের পরিমাণ কিন্তু এন অঞ্চলে বেড়ে গেল। আবার এন থেকে যখন ইলেকট্রনগুলো পিতে আসছে, পিতেও মাইনরিটি ক্যারিয়ার কিন্তু ইলেকট্রন, তাহলে দুই দিকে কি হলো, মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেল। এবার মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেলে ইলেকট্রন এবং হোল এরা সংযুক্ত হয়ে যায়। সংযুক্ত হলে কি হয়, দেখো ইলেকট্রনগুলো ছিল কন্ডাকশান ব্যান্ডে, হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডে। সংযুক্ত হতে গেলে ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসতে হবে, তাহলে সে কি করবে, কিছুটা এনার্জি ছেড়ে দেবে। কতটা এনার্জি ছাড়বে, ফরবিডেন এনার্জি গ্যাপের সমতুল্য এনার্জি। যদি আমরা উপযুক্ত মেটেরিয়াল নিই, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আর্সেনিক এবং ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ করলে 1.8 ইলেকট্রন ভোল্ট থেকে 3 ইলেকট্রন ভোল্টের পর্যন্ত আমরা এনার্জি পেয়ে থাকি, যেটা কিনা আমাদের ভিজিবল রেঞ্জের আলো। তাই আমরা ভিজিবল লাইট এখানে পাই লেড থেকে। লেডের পুরো কথা হলো লাইট এমিটিং ডায়োড। এবং এই লেড থেকে দেখো যেহেতু এনার্জি বেরোচ্ছে, তাই ডায়োড থেকে বাইরের দিকে অ্যারো দিয়ে আমরা ডায়োডকে সিম্বলিক্যালি দেখিয়েছি, এমনি PN জাংশন ডায়োডের মতনই, কিন্তু সেখান থেকে আলো বেরোচ্ছে বলে বাইরের দিকে অ্যারো দেওয়া হয়েছে। এর উপাদান কি, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এই ক্ষেত্রে যৌগের সংকেত কি, Gas1-X এই এক্সের মানের ওপরে বিভিন্ন ধরনের ডায়োড নির্ভর করে থাকে। যদি আমাদের X0 হয় তাহলে GaAs হয়, গ্যালিয়াম আর্সেনাইড, সেটা ইনফ্রারেড। মনে রাখবে গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের ফসফাইড না থাকলে ইনফ্রারেড রেডিয়েশন বেরোবে, যার ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের মানটা একটু কম, 1.4 ইলেকট্রন ভোল্ট। যদি এক্সের মান 0.4 হয় তাহলে আমরা রেড পাবো।
এক্সের মান 0.65 হলে আমরা অরেঞ্জ কালারের আলো পাবো লেড থেকে। যদি এক্সের মান 0.85 হয় তাহলে আমরা ইয়েলো কালারের আলো নির্গত হতে দেখব, আর এক্স যদি 1 হয় তাহলে গ্রিন কালারের আলো বেরোবে। ভিজিবল লাইটের ক্ষেত্রে আমরা বলেছি যে 1.8 ইলেকট্রন ভোল্ট থেকে 3 ইলেকট্রন ভোল্টের এনার্জি বেরোবে। এক্ষেত্রে আমরা বলেছি ফরওয়ার্ড বায়াসে যুক্ত আছে, তাহলে ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশন ডায়োডের যেমন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তার অনুরূপ এক্সপোনেনশিয়াল কার্ভ পাবো, এবং প্রথমে দেখা যাচ্ছে রেড, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে ভায়োলেট হচ্ছে। এই ডায়োড যোগ করা হয় ফরওয়ার্ড বায়াসে, এবং এই ডায়োডের দেখো একদিকের পাটা কিন্তু বড় থাকে লেডের, আরেকদিকে ছোট, যেটা বড় পা সেটা অ্যানোড, অন্যটা ক্যাথোড। এবার এই অ্যানোডটাকে পজিটিভ প্রান্তের সঙ্গে ব্যাটারি যোগ করতে হবে। যদি উল্টো করে লাগানো হয় এবং 5 ভোল্টের বেশি রিভার্স বায়াস দেওয়া হয় তাহলে লেড কিন্তু কেটে যেতে পারে, লেডটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হয় লেডকে সার্কিটে যোগ করতে। যে পাটা বড় সেই পাটাকে অ্যানোডের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করতে হবে। কোথায় কোথায় ইউজ করব লেডকে? আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে থাকি, ডিজিটাল ক্লকে ব্যবহার করে থাকি, রিমোট কন্ট্রোল বিভিন্ন ডিভাইসে আমরা লাইট এমিট করে আমরা রিমোট কন্ট্রোল করে থাকি। টিভিতে তোমরা দেখে থাকো বিভিন্ন যন্ত্র রয়েছে, সেই সব যন্ত্রে কিন্তু তোমরা রিমোট দিয়ে কন্ট্রোল করে থাকো। অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আলোক শক্তি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রায় এনার্জি লস না করে ট্রান্সমিশন ঘটাতে পারি। সেখানেও আমরা এই ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা এখানে কিন্তু কি করছি, অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা ট্রান্সমিশনের সুবিধে পাই। তাই অপটিক্যাল কমিউনিকেশনেও কিন্তু আমাদের লেড ব্যবহৃত হয়। নেক্সট এবার আমরা দেখব ফটো ডায়োড সম্পর্কে। ফটো ডায়োডের কাজটা ঠিক লেডের বিপরীত। এখানে কি হয়, এইখানে দেখো এই ফটো ডায়োডকে আমরা বিপরীত বায়াসে যোগ করে থাকি। এবার পি অঞ্চল থেকে হোলগুলো কোথায় যায়, এন অঞ্চলের দিকে, এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো আসছে পি অঞ্চলের দিকে। তার ফলে এখানে বাইরে থেকে যখন আমি এনার্জি দিলাম না, বাইরে থেকে এনার্জি দেওয়ার ফলে ইলেকট্রনগুলো কিন্তু এনার্জি, এই যে যখনই এনার্জি পেল, যে তোমার এনার্জি পাওয়ার ফলে ইলেকট্রনগুলো কিন্তু কি হয়, কন্ডাকশান ব্যান্ডে যায় এক্সেস এনার্জি, যেটা ওই ব্যান্ড গ্যাপ এনার্জি সমান পরিমাণ যদি তুমি এনার্জি দিতে পারো না, ইলেকট্রনগুলো কন্ডাকশান ব্যান্ডে যায় এবং কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সুতরাং আলোর যেমন যেমন ইন্টেন্সিটি বাড়াবে সে অনুযায়ী কন্ডাক্টিভিটিও বেড়ে যেতে দেখা যায়, যদি আলোর এনার্জি ব্যান্ড গ্যাপ এনার্জির থেকে সামান্য বেশি করা যায়। এইখানেতে দেখো, তাহলে যখন আমরা এটাকে রিভার্স বায়াসে যোগ করছি, এখানে কিন্তু বাইরে থেকে আলো এসে পড়েছে, তাই সিম্বলিক্যালি যখন দেখাচ্ছি আলো কিন্তু ডায়োডের দিকে ডিরেক্টেড, এবং এখানে যখন আলোকজ এনার্জি শোষণ করলো, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, সেই ইলেকট্রনটা এক্সট্রা এনার্জি পেয়ে কোথায় চলে যাচ্ছে, কন্ডাকশান ব্যান্ডে, যার ফলে কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এখানে দেখো আলোর ইন্টেন্সিটি যেমন বাড়ানো হয়, প্রথমটা হলো ডার্ক কারেন্ট দেখা যায়, অর্থাৎ যখন আমি আলো ফেলিনি তখনও ডায়োডে কিন্তু, আমি যখন তোমার বাইরে থেকে আলো ফেলিনি তখনও কিন্তু ডায়োডে একটা কারেন্ট পাওয়া যায়, রিভার্স বায়াস কারেন্ট। এবং এই রিভার্স বায়াস কারেন্ট মানে কি, মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট নেব, এদিকে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি, রিভার্স বায়াস বলে নেগেটিভ দিকে ভোল্টেজকে দেখানো হয়েছে। বায়াস অ্যাপ্লাই না করলেও একটা কারেন্ট পাওয়া যায়, যাকে বলা হয় ডার্ক কারেন্ট। এবার দেখো আলোর ইন্টেন্সিটি তুমি যত বাড়াচ্ছ, I3 গ্রেটার দ্যান I2 গ্রেটার দ্যান I1 ইত্যাদি যদি ঘটে, প্রথমটা ধরো এটা ডার্ক কারেন্ট ছিল, তারপর I1 I2 I3 ইন্টেন্সিটি যত বাড়াচ্ছ তত কারেন্টের মান কিন্তু বাড়তে থাকে। এবং এটাকে কী হিসেবে ব্যবহার করা হয়, ফটো ডিটেক্টর হিসেবে। যে তোমরা লাইট মিটার যেগুলো ব্যবহার করতে দেখো, সেখানে ফটো ডায়োড ব্যবহার করা হয়। আলো পড়লে পরে ইলেকট্রনের নিঃসরণ হবে, কারেন্ট পাবো, সেই কারেন্ট থেকে আলোর ইন্টেন্সিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। সুতরাং এখানে লাইট মিটারে আমরা ফটো ডায়োডকে ফটো ডিটেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড হলো তোমার বিশেষভাবে ডোপিং করা পিএন জাংশন ডায়োড, যেটা রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। এবং এই রিভার্স বায়াস ভোল্টেজের ক্ষেত্রে দেখেছো, একটা বিশেষ ভোল্টেজ, জেনার ব্রেকডাউন ভোল্টেজে গেলে হঠাৎ করে ডায়োডে কারেন্টের মানটা বেড়ে যায়। সেই হিসেবে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করি, কারণ যখন জেনার ব্রেকডাউন ভোল্টেজে গেলে ভোল্টেজটা কিন্তু স্টেডি থাকে, কারেন্টটা বেড়ে যায়। এই হিসেবে আউটপুটে স্টেডি ভোল্টেজ পাওয়ার জন্য, স্টেবিলাইজ ভোল্টেজ পাওয়ার জন্য আমরা কিন্তু এই ডায়োডকে ব্যবহার করে থাকি, জেনার ডায়োডকে। এখানে কি দেখো, এখানে একটা
আনরেগুলেটেড ভোল্টেজ আছে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ডায়োডটা কোন বায়াসে আছে? অবশ্যই রিভার্স বায়াসে। দেখো পি প্রান্ত নেগেটিভ, এন প্রান্ত পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, এবং এখানে ডায়োডের সঙ্গে একটা লোড রোধ রাখা হয়েছে। ডায়োডটাকে কোন রিজিয়নে ব্যবহার করব? জেনার ব্রেকডাউন ভোল্টেজে। তাহলে জেনার ব্রেকডাউন ভোল্টেজে ব্যবহার করলে কি হবে? জেনার ব্রেকডাউন ভোল্টেজ রিজিয়নে যখন তুমি ব্যবহার করছো তখন কারেন্টের মানটা অনেক বেড়ে গেলেও ভোল্টেজটা কিন্তু স্টেডি, ভোল্টেজ স্থির। এখানে ভোল্টেজ যদি খুব বেড়ে যায়, কারেন্ট বেড়ে গেল, ধরো ডায়োডের মধ্যে বেশি কারেন্টটুকুটা চলে গেল, ভোল্টেজ বেশি হলো, ডায়োডে বেশি কারেন্ট গেল, লোডে নির্দিষ্ট কারেন্ট গিয়ে তার ভোল্টেজ ড্রপটাকে কিন্তু স্টেডি করে দিল। তার ফলে আমি আউটপুটে অনেক স্টেডি ভোল্টেজ পাবো। আনরেগুলেটেড ভোল্টেজ দিলাম ইনপুটে, কিন্তু আউটপুটে রেগুলেটেড ভোল্টেজ পেলাম। এই হিসেবে এই ডায়োডের মূল ব্যবহার হলো স্টেবিলাইজার। স্টেবিলাইজার হিসাবে আমরা জেনার ডায়োডকে ব্যবহার করে থাকি। নেক্সট আমরা আরেক ধরনের ডায়োডের কথা বলতে যাচ্ছি, যে ডায়োডের নাম হচ্ছে তোমার সোলার ডায়োড। এই সোলার ডায়োডের বিশেষ বৈশিষ্ট্য কি? এটা একটা পিএন জাংশন ডায়োড, এবং এই পিএন জাংশন ডায়োডের পি সাইডের থিকনেস অনেক বেশি থাকে, নিচে থাকে পি সাইডটা, যেটা 300 মাইক্রোমিটার, ওপরে এন সাইডের থিকনেস কিন্তু খুব কম, 0.3 মাইক্রোমিটার। এখানে একটা মেটালিক কন্ট্যাক্ট থাকে, পুরো ব্যবস্থাটা একটা কাঁচের তৈরি বাক্সের মধ্যে ভরা থাকে। এই মেটালিক কন্ট্যাক্টটা খুব বেশি হলে ওপরে 15% জায়গা অকুপাই করে, বাকি জায়গায় কিন্তু রেডিয়েশন এসে পড়তে পারে। সুতরাং আমরা সেই জায়গাটাকে কাজে লাগাতে পারি। এইবার কি, এখানে কিন্তু কোনো বায়াসিং নেই, দেয়ার ইজ নো বায়াসিং, কোনো ভোল্টেজ সোর্স যোগ করিনি। এইবার আলো এসে পড়লো, সেই আলো এসে পড়ে এই উপরে লেয়ারে দেখো এন টাইপ ওয়েফার যেটা সেই এন টাইপ ওয়েফারটা কিন্তু খুবই পাতলা, যাতে করে ওই আলো শোষণ করার ফলে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে না, সেটা তৈরি হয় নিয়ার দ্য ডিপ্লিশন লেয়ার। ডিপ্লিশন লেয়ার মানে এন আর পি এর যে জাংশনে যে ইমোবাইল আয়নের লেয়ার, এই আয়নের যে লেয়ার, সেই লেয়ারটা কিন্তু ওদেরকে সেপারেট করে ফেলছে। কাদেরকে সেপারেট করে ফেলতে পারছে? ইলেকট্রন হোল যে পেয়ার তৈরি হলো তাদেরকে। উপরের সাইডটা এন ইলেকট্রনগুলো জমা হয়, নিচের সাইডে হোলগুলো জমা হয়। তার ফলে বাইরে থেকে যদি তুমি একটা কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী তার যোগ করো, তাহলে প্রবাহ এখানে কিন্তু বাইরে পরিবাহী তারে পাবে। এই হিসেবে সোলার ডায়োডকে ব্যবহার করা হয়ে থাকে। এবার সোলার ডায়োডে মেটেরিয়াল হিসেবে সাধারণত আমরা সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইড বা ক্যাডমিয়াম টেলুরাইড ব্যবহার করে থাকি। কারণ সূর্যের আলোর যদি তীব্রতা এবং তার এনার্জি যদি লেখচিত্র টানা যায়, তাহলে তীব্রতা ম্যাক্সিমাম হয় 1.5 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তাই ব্যান্ড গ্যাপ এনার্জি যদি 1 ইলেকট্রন ভোল্ট থেকে 1.5 ইলেকট্রন ভোল্টের মধ্যে থাকে, তাহলে সূর্যের আলোর কিন্তু বেশিরভাগ অংশটা, ধরো 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে এইটুকুটা অংশ আলো সেখানে রেডিয়েশন তোমার কি বলে ইলেকট্রন হোল তৈরি করতে হলো না, কিন্তু তারপরের টুকুটা তো পারবে। এবং দেখতেই পাচ্ছ যে আলোর বিরাট একটা অংশ, ইন্টেন্সিটির বেশিরভাগ অংশটা আমরা কাজে লাগাতে পারছি। কিন্তু যদি আমার খুব কম হতো এইরকম মেটেরিয়াল, লেড সালফাইড যার 0.4 ইলেকট্রন ভোল্ট, তাহলে তো আরও ভালো, আরও বেশি এনার্জি কাজে লাগাতে পারতাম। কিন্তু তা নয়, যখন লেডের মতন খুব কম ফরবিডেন এনার্জি গ্যাপযুক্ত মেটেরিয়াল আমরা ব্যবহার করব, তখন কি হয়, ইলেকট্রন হোল পেয়ারটা কি হয়, অনেক উপরে খুব তাড়াতাড়ি আলো, অনেক আলো পাচ্ছে তো একদম উপরেই ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়ে যায়। কিন্তু সেটা ডিপ্লিশন লেয়ারের কাছাকাছি না হলে তাদের তো বিচ্ছিন্ন করা যাবে না। তার ফলে এখানে কিন্তু দু প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ কিন্তু সৃষ্টি কার্যত হয় না। এই ডায়োডে কিন্তু কারেন্টের দিকটা নর্মাল কারেন্টের দিকের বিপরীত দিকে হয়ে থাকে। প্যারাস এখানে ভোল্টেজটা কিন্তু নিজে নিজে ভোল্টেজ ডেভেলপ করছে, কোনো বায়াসিং করা হয়নি। তাই এখানে কার্ভে আইটা যেহেতু বিপরীত দিকে হচ্ছে, আইটা যেহেতু কারেন্ট নর্মাল কারেন্টের বিপরীতে হচ্ছে, তাই এখানে কার্ভটা পাচ্ছি ফোর্থ কোয়াড্রান্টে। এখানে দুটো জায়গা দেখানো হয়েছে। দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের উপরে দুটো বিন্দুতে গিয়ে কার্ভটা ছেদ করেছে। একটা ভিওসি বলছে, ওপেন সার্কিটেড ভোল্টেজ। ভিওসি ওপেন সার্কিটেড ভোল্টেজ, অর্থাৎ যখন বাইরে থেকে তার দিয়ে যোগ করিনি তখন দু প্রান্তের মধ্যে যে ভোল্টেজ, সেটাই হলো ওপেন সার্কিটেড ভোল্টেজ। আর আইএসসি এটাকে বলা হয় শর্ট সার্কিটেড কারেন্ট। শর্ট সার্কিটেড কারেন্ট, শর্ট সার্কিটেড বলেই এসসি লেখা আছে কারেন্ট। অর্থাৎ কি, যদি আমরা খুব কম রোধের একটা তার দিয়ে উপরের এবং নিচের প্রান্তের এই যে মেটালিক যে
মেটাল যে ইলেকট্রোড তাকে যোগ করে দিই, তাহলে যে কারেন্টটা যায় খুব কম রোধযুক্ত তার দিয়ে কার্যত, তাকে বলা হচ্ছে শর্ট সার্কিটেড কারেন্ট। এই কার্ভের একটা বৈশিষ্ট্য দেখা যায়, ইন্টেন্সিটি যত বাড়ানো হয় কারেন্টও তত বাড়ে। এবং তোমার স্পেস স্যাটেলাইটে আমাদের এই ক্ষেত্রে সোলার ডায়োডের সাহায্যেই আমরা এনার্জি হারনেস করে থাকি, সেই এনার্জির সাহায্যেই বিভিন্ন কাজ করা হয়ে থাকে মূলত। তাছাড়া সোলার ডায়োডের সাহায্যে যেসব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ যায়নি সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে সোলার রেডিয়েশনকে কাজে লাগিয়ে। এখন এই ধরনের সোলার সিস্টেম বহুল প্রচলিত হয়েছে। আগামীতে আরও কম খরচে সোলার ইলেকট্রিসিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাতে সভ্যতার যে এনার্জির যে সংকট সেটা মিটবে বলে আশা করা যায়। এরপর হচ্ছে ট্রানজিস্টারের বেশি কয়েকটা কথা এই লেসনে বলে দিই, যে একটা পি টাইপ ওয়েফার বা পি টাইপ কেলাসের মাঝে যদি পঞ্চযোজি ডোপ করি, তাহলে সেই ব্যবস্থাটাই হলো গিয়ে তোমার ট্রানজিস্টার। কি নাম হলো? পি এর মাঝে এনপি ট্রানজিস্টার। অথবা এন টাইপ কেলাসের মাঝে যদি আমি একটা ত্রিযোজি দিয়ে কিছুটা জায়গায় ডোপ করে দিই, তাহলে সেটাকে বলা হবে তোমার এনপিএন ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের প্রথম অংশটাকে বলে এমিটার, এখান থেকে আধানের এমিশন ঘটে থাকে, মাঝেরটাকে বলে বেস, আর তারপরের অংশে গিয়ে ওই বেসকে টপকে যাওয়া চার্জ ক্যারিয়ারগুলো কালেক্টেড হয়, তাকে বলা হয় কালেক্টার। এমিটার, বেস, কালেক্টার। এদের মধ্যে এমিটারের উইডথ হয়, এমিটারের যে থিকনেস সেটা মাঝারি ধরনের, বেসের থিকনেস সব থেকে কম, আর কালেক্টারের সব থেকে বেশি থিকনেস হয়ে থাকে। তাহলে এমিটার, বেস, কালেক্টার। এখানেও তাই, এমিটারের থিকনেস মাঝামাঝি, তারপরে বেসের থিকনেস সব থেকে কম, আর কালেক্টরের থিকনেস সব থেকে বেশি। এমিটারটা কিন্তু হেভিলি ডোপড হয়, প্রচণ্ড বেশি পরিমাণে ডোপ করা হয়, কারণ এখান থেকেই চার্জের বা কারেন্ট ক্যারিয়ারের এমিশন ঘটছে। এখানেতে বেসে গিয়ে নিয়ারলি 5% চার্জ ক্যারিয়ার এখানে রিকম্বাইন করে, বাকিটা কিন্তু কালেক্টারে যায়। কালেক্টারে গিয়ে যেহেতু রিকম্বিনেশন হয়, প্রচুর তাপ উৎপন্ন হতে পারে, সেই তাপটাকে যাতে উইথস্ট্যান্ড করতে পারে, তাই কালেক্টারের যে উইডথ সব থেকে বেশি করা হয়, নাহলে কিন্তু আমার ট্রানজিস্টারটা নষ্ট হয়ে যেতে পারে। দু ধরনের ট্রানজিস্টার, তাহলে একটা এনপিএন আর একটা পিএনপি। এইবার ট্রানজিস্টার বায়াসিংয়ের নিয়ম। বায়াসিং মিনস আমি বলেছি অ্যাপ্লিকেশন অফ সুটেবল ভোল্টেজ। অ্যাপ্লিকেশন কি করে করব, ভোল্টেজ কি করে দেব? এমিটার বেস জাংশন ইবি জাংশন ফরওয়ার্ড বায়াসে, এফবিতে। ইবি জাংশন এফবিতে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে। দেখো, পি সাইড পজিটিভ, এন সাইড নেগেটিভ, এমিটার বেস জাংশন। আর বেস কালেক্টর জাংশন হবে রিভার্স বায়াসে। তার মানে কি হবে? এ দেখো, কালেক্টর পি সেটা রিভার্স বায়াসে, মানে নেগেটিভ, আর এন হলো পজিটিভ। এইভাবে ট্রানজিস্টারকে বেসিক্যালি বায়াস করব। আবার দেখো এখানেও তাই, এমিটার বেস জাংশন কেমন? ফরওয়ার্ড বায়াসে মানে কি? দেখো, এখানে যখন আমি ব্যাটারি যোগ করেছি তখন কিন্তু আমরা একটা কাজ করেছি, এমিটার তার মানে এনের সঙ্গে কি করেছি? নেগেটিভ, আর পি এর সঙ্গে পজিটিভ। আর এটা কী বলেছি? বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসে মানে কালেক্টরের এন হয়ে গেল পজিটিভে যুক্ত, আর বেসের পি যুক্ত হলো নেগেটিভে। এইবারে দেখো, যখন তুমি পিএনপি ট্রানজিস্টারটাকে যোগ করেছো, তার মানে এটা পজিটিভ দিয়েছো, তাহলে হোলগুলো ই থেকে বি এর দিকে যাচ্ছে, এমিটার থেকে বেসে। এ দেখো, সিম্বলিক্যালি যখন দেখাচ্ছি এমিটার থেকে বেসে যখন কারেন্ট যায় তখন পিএনপি ট্রানজিস্টার। অন্যদিকে এনপিএন ট্রানজিস্টারে যখন তুমি সংযোগ করেছো, ইলেকট্রনগুলো কিন্তু যাচ্ছে কোথা থেকে কোথায়? এমিটার থেকে বেসে। তার মানে কারেন্ট যাচ্ছে বেস থেকে এমিটারে, কারণ ইলেকট্রন যেদিকে মুভমেন্ট হয় ইলেকট্রনের, কারেন্ট যায় কনভেনশনালি বিপরীত দিকে। তাই যখন আমাদের কারেন্টের দিক বেস থেকে এমিটারের দিকে, তখন সেটাই হলো এনপিএন ট্রানজিস্টার। এই অ্যারো দিয়েই কিন্তু আমরা সিম্বলিক্যালি বোঝাবো, অ্যারো দিতে ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা ট্রানজিস্টারের। এই গেল আমাদের ডায়োড সংক্রান্ত সমস্ত কথাবার্তা মোটামুটি আলোচনা, এবং ট্রানজিস্টারের বেসিক কথা বললাম। পরের লেসনে গিয়ে ট্রানজিস্টার সংক্রান্ত অন্য কথাগুলো বলা হবে। এবার প্রথমে আমরা দেখি ডায়োডের বিভিন্ন অঙ্কে কি করব। প্রথমে ডায়োডে যখন অঙ্ক থাকবে না, আমরা দেখব ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড না রিভার্স বায়াসে। আইডিয়াল ডায়োডের জন্য ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স FBR সমান 0 আইডিয়াল ডায়োড হলে, আর রিভার্স বায়াস রেজিস্ট্যান্স RBR রিভার্স বায়াস রেজিস্ট্যান্স এটা হলো ইনফিনিটি।
তার ফলে ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা কন্ডাক্ট করবে, সে কারেন্ট যেতে দেবে। রিভার্স বায়াসে কারেন্ট সমান 0 হয়ে যাবে, সেই ব্রাঞ্চটা তাহলে থাকাও যা, না থাকাও তাই। এটা কিন্তু মূল কথা ডায়োডের অঙ্কে। যেমন এখানে বলেছে ফর এ ডায়োড অফ ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স 5 ওহম ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স। দেখো ফরওয়ার্ড বায়াসে কোন ডায়োডটা আছে, দেখো ব্যাটারির এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখো পি প্রান্তের সঙ্গে D1 যুক্ত, D1 পজিটিভ, ব্যাটারি পজিটিভের সঙ্গে পি যুক্ত, তাহলে D1 হলো ফরওয়ার্ড বায়াসে। কিন্তু দেখো D2 এনের সঙ্গে কিন্তু ব্যাটারি পজিটিভ যুক্ত, তাহলে এটা রিভার্স বায়াসে যুক্ত। তাহলে এই ব্রাঞ্চটা কি হলো, এই ব্রাঞ্চের রোধ হয়ে গেল অসীম। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু PQRS ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না। তাহলে কোন ব্রাঞ্চে কারেন্ট যাবে, উপরের ব্রাঞ্চে। এবার ডায়োডের কিন্তু ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স বলে দিয়েছে, এটা আছে কি নাই দেখবে। তাহলে এটা আইডিয়াল ডায়োড কিন্তু না। তাহলে D1 এর রোধ হলো 5 ওহম, তাহলে মোট রোধ কত হলো 15 ওহম। তাহলে এখন তোমাকে বলেছে ক্যালকুলেট, এবার বলছে কি যে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম। 10 ওহম রেজিস্ট্যান্সে কারেন্ট কতটা দেখতে। তাহলে কারেন্ট কতটা যাবে, I সমান দেখো ভোল্টেজ V/R। ভিটা কত, ভি আছে 3 ভোল্ট, আর আরটা কত টোটাল 15 ওহম, তাহলে কত হলো 0.2 অ্যাম্পিয়ার। সুতরাং 10 ওহম রোধে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। যে ক্যালকুলেট দ্য সেম ফর আইডিয়াল ডায়োডস D1 অ্যান্ড D2। যদি আইডিয়াল ডায়োড হতো তাহলে এটা 5 ওহমটা ধরতাম না, তাহলে তুল্য রোধ হয়ে যেত 10 ওহম। তাহলে তখন কারেন্ট হতো কিন্তু 3/10 মানে 0.3 অ্যাম্পিয়ার। তখন কিন্তু ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স 0। এবার যদি লাইট এমিটিং ডায়োড হয় তাহলে সেখানে যে আলো বেরোবে সেই আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, ফরবিডেন এনার্জি গ্যাপ যদি ইজি হয়, তাহলে ইজি সমান hc/λ বা ল্যামডা সমান hc/eg। এইভাবে হিসেব করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে আমাদের লাইট এমিটিং ডায়োড বা কিছু লেডের জন্য, LED লাইট এমিটিং ডায়োডের জন্য। এবার জেনার ডায়োড সংক্রান্ত একটা অঙ্ক দেখা যাচ্ছে। এখানে 20 ভোল্ট আছে, এটা ধরো পজিটিভ এটা নেগেটিভ, জেনার ডায়োড রিভার্স বায়াসে আছে। তাহলে দেখো ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, তাহলে এই লোড রেজিস্ট্যান্সের এগেনস্টও ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট। এখন তোমাকে বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য জেনার ডায়োড। জেনার ডায়োডে কতটা কারেন্ট যাবে এটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে যদি 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয় তাহলে 1 কিলো ওহমের এগেনস্টে হলো 15 ভোল্ট। তাহলে এখানে কারেন্টটা, মূল কারেন্ট কতটা আসছে, I সমান V/R। ভি কত, V15, আর কত 1 কিলো ওহমের লিখলে না মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো। তাই কিলো ওহমটাকে আর আমি চেঞ্জ করলাম না, 15কে 1 দিয়ে ভাগ করলে 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এলো। এবার দেখো লোডে কতটা কারেন্ট, লোডে ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, রোধ হলো 1 কিলো ওহম, তাহলে সেখানে কারেন্ট I সমান 5/1 মানে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মজা দেখো, এলো 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, লোডে গেল 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আর আমার জেনারে কতটা কারেন্ট যাবে, বাকিটা 10 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু জেনারটা কোন রিজিয়ানে আছে, জেনার ব্রেকডাউন ভোল্টেজ রিজিয়ানে। তার ফলে তাতে কারেন্ট বেশি গেলেও সে কিন্তু একই রকম রিডিং দেবে। সুতরাং মোট ভোল্টেজ ছিল 20 ভোল্ট, 5 ভোল্ট পেয়েছিলাম লোড রোধের এগেনস্টে বা জেনারের এগেনস্টে, তাহলে 15 ভোল্ট হলো উপরের রোধে। সেখানে মেন কারেন্ট এলো দেখলাম 15 মিলি অ্যাম্পিয়ার, তাতে লোডে গেল কতটা 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বাকি 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোথায়, জেনারের মধ্যে। তাহলে জেনারের মধ্যে কারেন্টের মান হলো 10 মিলি অ্যাম্পিয়ার। এটাই হলো আমাদের এখানে আনসার। এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাওয়ার চেষ্টা করছি। নেক্সট প্রবলেমে কি বলছে সেটা দেখা যাক। ফার্স্ট বলছে যে তোমার এ জার্মেনিয়াম স্পেসিমেন ইজ ডোপড উইথ অ্যালুমিনিয়াম। দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার অ্যাটম ইজ 10⁻21 অ্যাটমস পার মিটার কিউব। তাহলে অ্যাকসেপ্টার অ্যাটমের ক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন বলে দিয়েছে। কার, অ্যাকসেপ্টার অ্যাটম মানে NH সমান কত, 10⁻21 পার মিটার কিউব। Given that intrinsic concentration is 10⁻19 পার মিটার কিউব। তুমি জানো NI, এটা তুমি জানো NI স্কোয়ার সমান কত, NH ইন্টু NE। এবার কী বলছে, দেন ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস। তাহলে NE চেয়েছে, NI কত 10⁻19 তার হোল স্কোয়ার সমান NH কত 10⁻21 ইন্টু NE। অতএব NE সমান কত 10⁻38/10⁻21। তাহলে কত হলো 10⁻17 পার মিটার কিউব। এইভাবে খুব সহজে আমরা বের করতে পারি।
এবার একটা কন্ডাক্টিভিটি সংক্রান্ত প্রশ্ন ডায়োডের। হোয়াট উইল বি দ্য কন্ডাক্টিভিটি অফ পিওর সিলিকন ক্রিস্টাল অ্যাট 300 কেলভিন টেম্পারেচার? আর কি বলেছে? ইফ ইলেকট্রন হোল পেয়ার পার সেন্টিমিটার কিউব is 1.072 into 10 to the power 10 at this temperature and mobilities বলে দিয়েছে, হোলের মোবিলিটি বলে দিয়েছে, ইলেকট্রনের মোবিলিটি বলে দিয়েছে। তাহলে দেখো এখন আমার কাছে কি চেয়েছে? কন্ডাক্টিভিটি। দেখো কন্ডাক্টিভিটি সিগমা মানে কি? রেজিস্টিভিটির অনন্যক 1/ρ সমান কত? ই ইন্টু এনই ইন্টু মিউ ই প্লাস এনএইচ ইন্টু মিউ এইচ, মানে ইলেকট্রনের যে ঘনত্ব ইন্টু ইলেকট্রনের মোবিলিটি প্লাস হোলের ঘনত্ব ইন্টু হোলের মোবিলিটি। এবার তার আগে আছে কি? ইলেকট্রনিক চার্জ কত? 1.6 ইন্টু 10 to the power -19। এবার তোমাকে বলে দিয়েছে ইলেকট্রন হোল পেয়ার পার সেন্টিমিটার কিউব একই, এনই যা এনএইচও আমাদের কিন্তু তাই। এনই সমান যদি এনএইচ হয় তাহলে এনই বা এনএইচ যে কোনো একজনকে বের করে নিতে পারি এবং তার মান কত? 1.072 ইন্টু 10 to the power 10। এটাও কিন্তু গুণ আকারে বাইরে থাকলো। আর কে থাকলো? মিউ ই প্লাস মিউ এইচ। মিউ ই কত? 480 সেন্টিমিটার কিউব পার ভোল্ট সেকেন্ড। তাহলে এটা কত দাঁড়ালো? 480। মিউ এইচ কত? 1350। তাহলে দেখো কত দাঁড়ায় এখানে? 1.6 ইন্টু 10 to the power -19 ইন্টু 1.072 ইন্টু 10 to the power 10 ইন্টু 0 5 8 13 14 4 1830। তো দেখো এই মান থেকে কত দাঁড়াচ্ছে এখানে। দেখো আমরা এই গুণটা আমরা করে ফেলতে পারি 1.6 দিয়ে। 16 2 32, 3 7 16 112, 3 115, 11 1 হাত থাকলো 1, 16কে 16 আর 1 17। কত হলো? 3 আর 1 4 ঘর আগে 1.7152 ইন্টু কত? দেখো 1830। এটাকে আমি 1.83 লিখলাম। তাহলে 10 to the power কি দাঁড়ালো? দেখো 1.83 হলো 10 to the power 3, 10 to the power 13, তাহলে ইন্টু 10 to the power -6। এইবারে দেখো আমরা একটু অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। 1.73 নিলাম, এটাকে নিলাম 1.8 ইন্টু 10 to the power -6। দেখো 3 18 54, 5 7 18 126, 5 131, 13 18 18 আর 13 31, 1 2 3 ইন্টু 10 to the power -6। কী হবে? একক মো সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কন্ডাক্টিভিটি বেরিয়ে গেল আমাদের খুব সহজভাবে। এইভাবে আমরা কন্ডাক্টিভিটি সহজ ক্যালকুলেশন করতে পারি। এইবারে আমরা ডায়োড সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে ভাবব। আরও কিছু প্রবলেম কি বলছে দেখো। এখন আমাদের 4 নম্বর প্রবলেমে আমরা আসছি। 4 নম্বর প্রবলেমে কি বলেছে? 4 নম্বর প্রবলেমে যেটা বলেছে, কারেন্টস ফ্লোয়িং থ্রু সার্কিটস এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি। এই দুটো সার্কিট দেখানো হয়েছে, তাতে কারেন্ট কতটা যাচ্ছে। তাকে উপরে 4 ওহম আছে, নিচে 4 ওহম, এখানেও তাই দুটো 4 ওহম আছে। কিন্তু এবার বলছে প্রথমটাই দেখো, দুটো ডায়োডই কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, দুটোরই পজিটিভ প্রান্তের সঙ্গে ব্যাটারি যুক্ত আছে, দুটোরই পি প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ যুক্ত আছে। সুতরাং এই দুটো 4 ওহম কিন্তু ডায়োডগুলো কিছু বলেনি, মানে আইডিয়াল ডায়োড। তাহলে 4 ওহম দুটো প্যারালালে আছে, দুটো 4 ওহম প্যারালালে থাকলে তুল্য রোধ হয়, তোমরা দেখেছো আগে 2 ওহম। আর নিচে কত আছে? 8 ভোল্টের ব্যাটারি। তাহলে কারেন্ট কত? আই সমান ভি বাই আর। তাহলে কত হলো? 8/2 মানে 4 অ্যাম্পিয়ার। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো 1 নম্বর ডায়োডটা আর 2 নম্বর ডায়োডের কথা ভাবি। 1 নম্বরের কিন্তু পি প্রান্ত পজিটিভে যুক্ত, কিন্তু 2 নম্বরের এন পজিটিভে। তাহলে 2 নম্বর ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে, তাহলে সে থাকাও যা না থাকাও তাই। তাহলে তার কারেন্ট কত হবে? ভোল্টেজ ড্রপ তাহলে 8 ভোল্ট, রোধ কত? 4 ওহম, তাহলে কারেন্ট আই সমান 8/4 মানে হলো 2 অ্যাম্পিয়ার। সুতরাং প্রথম ক্ষেত্রে কারেন্ট হলো 4 অ্যাম্পিয়ার, দ্বিতীয় ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার। সুতরাং কারেক্ট অপশান সি। এবং 4-এর প্রশ্নে আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে জেনার ডায়োড সংক্রান্ত একটা অঙ্ক দেওয়া আছে। বলছে ইন দ্য গিভেন সার্কিট কারেন্ট থ্রু জেনার ডায়োড, জেনার ডায়োডের মধ্যে কতটা কারেন্ট যাবে এটা আমরা দেখতে চাইছি।
এবার জেনার ডায়োড এগেনস্টে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট, তাহলে R2 এগেনস্টেও ভোল্টেজ ড্রপ কিন্তু এখানে 10 ভোল্ট। তাহলে R1 এগেনস্টে ভোল্টেজ ড্রপ দেখো 15-র মধ্যে 10 চলে গেল, তাহলে উপরে 5 ভোল্ট। তাহলে R1-এর মধ্যে দিয়ে কারেন্ট কত, I1 কত, দেখো 5/500 ওহম, মানে 500 ওহমে রাখলাম না, হাফ কিলো ওহম করে নিই, তাহলে হাফ দিয়ে ভাগ হয়ে যাক, কিলো ওহমে যখনই ভাগ করছি তখন মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে I1 সমান 10 মিলি অ্যাম্পিয়ার। এইবার দেখো এই রোধের এগেনস্টে, লোড রোধে কতটা কারেন্ট যাচ্ছে, I2 ধরো, কত হলো দেখো 10 ভোল্ট বাই 1500 ওহম, মানে 1.5 কিলো ওহম, তাহলে মিলিতে হয়ে গেল 100 বাই কত 15, 5 দিয়ে কাটো 20/3, 6.67 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I1 আসছিল, I2 চলে গেল, তাহলে আমার জেনারে কতটা কারেন্ট যাবে, I1 ডিফারেন্স I2, তার মানে 10 থেকে 6.67 মিলি অ্যাম্পিয়ার বাদ যাবে, তাহলে পড়ে থাকলো কত 3.33 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং এখানে কারেন্টের পরিমাণ আমরা খুব সহজে পেলাম থ্রু দ্য জেনার ডায়োড 3.33 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট আরেকটা অঙ্কে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলছে অঙ্কটা সেটা দেখা যাক। দেখো বলছে কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্টার ইন দ্য অ্যাডজাসেন্ট সার্কিট। 10 ওহম রেজিস্টার মানে মেন কারেন্ট কতখানি, দেখো ব্যাটারির কানেকশান অনুযায়ী এখানে এটা D1 ডায়োড বলছে, এটা D2 দেখো রিভার্স বায়াসে আছে, তাহলে এই জাংশনটা, এই যে সিডি জাংশনটা, এটা থাকাও যা না থাকাও তাই, কারণ এই জাংশনের রেজিস্ট্যান্স হলো ইনফিনিটি, এটা বাদ দিয়ে ভাববো আমরা। এবার ডায়োডে কিছু বলেনি, আইডিয়াল ডায়োড ধরছি, তাহলে বর্তনী দেখো এটা যদি না থাকে তাহলে বর্তনীর মোট রেজিস্ট্যান্স হলো 10 + 15 ওহম, তার মানে কত হলো 25 ওহম। ভোল্টেজ ড্রপ কত 2 ভোল্ট, তাহলে I সমান কত V/R, এটা তো মেন কারেন্টটা বের করছি, তাহলে ভোল্টেজ 2/25, তার মানে কত 2000/25 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কত হলো 80 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং আমাদের 80 মিলি অ্যাম্পিয়ার, 6D হলো কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেনে যাই। কারেন্ট থ্রু আইডিয়াল ডায়োড অ্যাজ শোন ইন ফিগার। এই ডায়োডটা আইডিয়াল ডায়োড বলছে কারেন্ট কতটা যাবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। দেখো আমাদের এই পি আর কিউ পয়েন্ট দুটোরই পোটেনশিয়াল কিন্তু 0, তাহলে আমি মনে মনে ভাবি এই দুটো পয়েন্ট যেন জোড়া লাগানো আছে একটা পরিবাহী তার দিয়ে, দুটোরই পোটেনশিয়াল সেম। তা দেখো তো এই সার্কিটে কী হচ্ছে, দুটো ডায়োডের মধ্যে দিয়ে দুটো সার্কিটে কিন্তু কারেন্টটা বিপরীত দিকে যাচ্ছে, এবং দেখো এই পি প্রান্ত কিন্তু হায়ার পোটেনশিয়ালে আছে আর কিউ লোয়ারে আছে। তাহলে আমার ডায়োডটা কিন্তু এন প্রান্ত পজিটিভের সঙ্গে যুক্ত, পি নেগেটিভে, তাহলে ডায়োডটা কীরকম আছে, রিভার্স বায়াসে একটা ডায়োড থাকলে তাতে মূলত কারেন্ট কত হয়ে যাবে, 0। সুতরাং আনসার হবে 0। সুতরাং আমাদের কারেক্ট আনসার অফ দ্য কোশ্চেন 7 ইজ এ, তাহলে 7A হলো কারেক্ট আনসার। এইবারে আমরা 8 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। দেখো এইখানে বলতে চাইছে, কি বলছে, ফাইন্ড দ্য নেট রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক বিটুইন দ্য পয়েন্টস P and Q ইফ VP ইজ গ্রেটার দ্যান VQ। নাম্বার 2, ইফ VP ইজ লেস দ্যান VQ। তাহলে VP গ্রেটার দ্যান VQ হলে কী হবে, VP লেস দ্যান VQ হলে কী হবে, দেখো VP যখন গ্রেটার দ্যান VQ, এই পয়েন্টটা হায়ার পোটেনশিয়ালে, তাহলে ডায়োডটা কিন্তু তোমার সেক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে আছে। দেখো পি এর সঙ্গে, তাহলে এটা VP হাই, তাহলে পজিটিভ ভোল্টেজ, VQ লো, এনের সঙ্গে নেগেটিভ ভোল্টেজ প্রান্তযুক্ত, তাহলে 12 ওহম আর 4 ওহম কেমনভাবে আছে, 12 আর 4 আছে প্যারালালে, তাহলে তুল্য রোধ কত 12 × 4/12 + 4, তাহলে আর ইকুইভ্যালেন্ট হলো 12 × 4/12 + 4, তার মানে 48/16, তার মানে হলো গিয়ে 3 ওহম, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান 3 ওহম। কিন্তু যদি ভিপি লেস দ্যান ভিকিউ হয়, বুঝতেই পারছো খুব স্বাভাবিক আগের আলোচনাতে, পি যদি কম ভোল্টেজে থাকে তাহলে ডায়োডটা কিন্তু তখন হয়ে যাচ্ছে রিভার্স বায়াসে হলে কি হবে, ডায়োডযুক্ত ব্রাঞ্চটাকে বাদ দিয়ে এটা ইনফাইনাইট রেজিস্ট্যান্সের, তাহলে তখন আর ইকুইভ্যালেন্ট কিন্তু ওপরে শুধু 12 ওহম পড়ে আছে, তাহলে সেটা হবে 12 ওহম। এবারে 9 নম্বর প্রশ্ন বলছে, ক্যালকুলেট the value of V0 and I in the silicon and germanium diode start if the silicon and germanium diode start conducting at 0.7 volt and 0.3 volt respectively। এইবার দেখো
সিলিকন আর জার্মেনিয়াম, সিলিকনের বলেছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের 0.3 ভোল্ট। তাহলে দেখো যদি জার্মেনিয়াম কন্ডাক্ট করে যায় তাহলে পুরো কারেন্টটাই জার্মেনিয়ামে যাবে, যদি 0.7-এর নিচে কিন্তু সিলিকন কন্ডাক্ট করতে পারবে না। তাহলে দেখো তখন এফেক্টিভ ভোল্টেজ কত দাঁড়ালো, 12 ভোল্টের মধ্যে 0.3 বাদ গেল, তাহলে এফেক্টিভ ভোল্টেজ হলো 12 মাইনাস 0.3 ভোল্ট, তার মানে কত হলো 11.7 ভোল্ট। রোধ কত 5 ওহম, তাহলে কারেন্ট কত আই সমান 11.7 বাই 5 কিলো ওহম বলেছে, কিলো মানে মিলিতে পাবো, 5 দুগুণ 10, 115, 4 5 20, তাহলে 2.34 মিলি অ্যাম্পিয়ার। কখন, যখন আমার সাধারণ শর্তে, কারণ জার্মেনিয়াম কন্ডাক্ট করলেও তখন সিলিকন ডায়োড কন্ডাক্ট করছে না, সুতরাং এই ব্রাঞ্চটা তখন ব্লকড হয়ে যাবে। সুতরাং 12 ভোল্টের মধ্যে জার্মেনিয়াম 0.3 ভোল্ট নিল, বাদবাকি ভোল্টেজ ড্রপ পাবো রোধের এগেনস্টে। এই ছিল কনসেপশন। এবার বলছে জার্মেনিয়াম ডায়োড কানেকশান ইজ রিভার্সড, জার্মেনিয়ামটাকে উল্টো করে দিলে এটা কিন্তু রিভার্স বায়াসে চলে গেল। তাহলে কি হবে, তাহলে আমার ডায়োড যখন কন্ডাক্ট করবে তখন সিলিকনের এগেনস্টে 0.7 ভোল্ট, তাহলে এই ডায়োডটা কার্যত এখন বাদ হয়ে গেল। তাহলে আমার ভোল্টেজ ড্রপ দেখো, এখন লোডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত, ভিএল কত, 0.7 বাদ 12 থেকে, তাহলে কত হলো 12 মাইনাস 0.7, তার মানে কত 11.3 ভোল্ট। তাহলে কারেন্ট কত আরএল এর মধ্যে, I2 সমান ভিএল বাই 5, তার মানে 11.3 বাই 5, 5 দুগুণ 10, 13, 5 দুগুণ 10, 5 6 30, তাহলে 2.26 মিলি অ্যাম্পিয়ার, 2.26 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং এইখানেতে এইভাবে আমরা কিন্তু কারেন্টটাকে পেয়ে গেলাম। আগে 2.34 মিলি অ্যাম্পিয়ার হয়েছিল, পরে 2.26 মিলি অ্যাম্পিয়ার হলো। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আগে দেখো 10 নম্বর কোশ্চেন কী বলছে। 10 নম্বর কোশ্চেনে বলছে এই ফিগারে বলছে V0 ইজ দ্য, এই ফিগার ধরো এক্স, ফিগারের নাম ধরে দাম এক্স, বলছে পোটেন্সিয়াল ব্যারিয়ার অ্যাক্রস এ পিএন জাংশন হোয়েন নো ব্যাটারি ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য জাংশন 1 and 3। দেখো প্রথম কথা, পোটেন্সিয়ালগুলো দেখানো হয়েছে। দেখো যত ভোল্টেজ যদি কমে তাহলে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়েছি পিকে, পি তাহলে ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে পোটেন্সিয়াল ব্যারিয়ারটা কমবে। V0 ছিল মাঝখানে, যদি ভোল্টেজ বাড়ে, ব্যারিয়ার হাইট বেড়ে যায়, তাহলে রিভার্স বায়াসে, আর ব্যারিয়ার হাইট কমে গেলে ফরওয়ার্ড বায়াসে। প্রথম 1 and 3 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস অফ জাংশন। 1 and 3 দেখো ফরওয়ার্ড বায়াস, দেখো 2 যদি সাধারণ অবস্থায় থাকে তাহলে 1 ফরওয়ার্ড বায়াস তো নয়, 1 হলো তাহলে রিভার্স বায়াস, আর 3 হলো ফরওয়ার্ড বায়াস, কারণ V0 বলেছে নো বায়াসিং কন্ডিশনে, তাহলে এটা ভুল হলো। এবার বলছে 3 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস। দেখো 3 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস মানে কি, দেখো 3-এ যখন যাচ্ছ ফরওয়ার্ড বায়াসে হলে ব্যারিয়ার হাইট কমেছে, অ্যান্ড 1 করসপন্ড টু রিভার্স বায়াস, দেখো ব্যারিয়ার হাইট বেড়েছে 1-এ, তাহলে 1 হলো রিভার্স বায়াসে, সুতরাং বি হলো আমাদের কারেক্ট আনসার। 1 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস, 1 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস হতেই পারে না, ব্যারিয়ার হাইট বেড়ে গেছে। এবার বলছে 3 করসপন্ড টু রিভার্স বায়াস, তাও হতে পারে না, ব্যারিয়ার হাইট কমে ফরওয়ার্ড বায়াসে। 1 and 3 বোথ করসপন্ড টু রিভার্স বায়াস, দেখো 1 করসপন্ড টু রিভার্স বায়াস কিন্তু 3 করসপন্ড টু ফরওয়ার্ড বায়াস, সুতরাং এটাও ভুল। এবার দেখো পরের ফিগার যদি আমি ওয়াইয়ে যাই, কি বলছে ফিগার ওয়াই, কি বলছে, ইনপুট ইজ অ্যাক্রস দ্য টার্মিনাল এ অ্যান্ড সি। এ অ্যান্ড সিতে আমি এই ধরো ইনপুটকে লাগিয়ে দিয়েছি, এটা ইনপুটকে লাগিয়েছি ওই ডায়োড হিসেবে, কি বলে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলকে, অ্যান্ড দ্য আউটপুট ইজ অ্যাক্রস টার্মিনাল বি অ্যান্ড ডি। বি আর ডি এর মধ্যে আউটপুট মানে লোড রেজিস্ট্যান্সকে লাগিয়েছি। এবার কি বলছে যে দি আউটপুট ইজ, এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত। দেখো আমার যদি এই প্রান্ত পজিটিভ হয়, এ প্রান্তও যদি আমার পজিটিভ হয়ে যায়, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এ যদি পজিটিভ হয়, এটা দিয়ে ডায়োডে কারেন্ট গেল, এটা দিয়ে গেল, এটা দিয়ে গেল, তাহলে এটা দিয়ে আমার কারেন্টটা যেতে পারছে। তাহলে আমার এখানেতে যদি কি হয়, এখানে আমার বি আর ডি এর মধ্যে লোড, আচ্ছা এই লোডটাকে আমি বাইরে দিয়ে যোগ করে দিই না, এই ধরো এটা আমার লোড রেজিস্ট্যান্স বি আর ডি এ।
তাহলে কি দাঁড়িয়েছে দেখো, বিআরডিএ লোড রেজিস্ট্যান্স। আমার এ দিয়ে কারেন্ট ঢুকলো, এটা দিয়ে, এইটা দিয়ে কিন্তু বেরোচ্ছে। এবার এইখানে যখন বেরিয়ে আসছে, এইখানে বেরিয়ে আসছে, দেখো কারেন্টটা কোথা দিয়ে ঢুকেছে, এ দিয়ে ঢুকেছে, এ দিয়ে ধরো এখানে ঢুকেছে। তাহলে দুটো ডায়োডই কিন্তু পজিটিভ বায়াসে আছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে দেখো দুটোর মধ্যে দিয়ে ফ্লো করবে, তাহলে এদের মধ্যে ফ্লো কিন্তু করতে পারছে না। তাহলে এইটা দিয়ে এলো, এটা দিয়ে বেরোলো, এইটা দিয়ে এলো, এইটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সুতরাং শর্ট হয়ে যাচ্ছে। এ দিয়ে ঢুকলো কারেন্টটা, এ দিয়েও ঢুকতে পারছে, আবার তোমার কারেন্টটা যদি এইভাবে ঢোকে, এখান দিয়ে ঢুকেছে, এইখানে দেখো বি কোনো কারেন্ট পাবে না, এটা দিয়ে কারেন্টটা কিন্তু চলে এলো, এখানে ব্লকড হয়ে গেল, তাহলে এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে কারেন্টটা। তাহলে দেখো এই পাথের রেজিস্ট্যান্স শূন্য, তাহলে কারেন্টটা এ হয়ে বি হয়ে সি হয়ে এই সি হয়ে বেরিয়ে গেল, তাহলে লোড রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট নেই। এ যদি নেগেটিভ হয় তাহলে দুদিকেই ব্লকড, ঢুকতেই পারবে না। তাহলে প্রথমে দেখো এ যতক্ষণ পজিটিভ, এটা দিয়ে কারেন্টটা ঢুকলো, ধরো এটা দিয়ে গিয়ে সি দিয়ে বেরিয়ে গেল, অথবা এটা দিয়েও ঢুকলো, এটা দিয়ে বেরিয়ে গেল, তাহলে লোড কিন্তু কোনো কারেন্ট পেতে পারছে না, লোডে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে লোডে কারেন্ট I=0। যদি নেগেটিভ হয় এখানটা, তাহলে দেখো পি এর সঙ্গে নেগেটিভ, তাহলে রিভার্স বায়াসে দুটো ডায়োডই চলে গেল, তাহলে দুটো রিভার্স মানে ব্লকড হয়ে গেল কারেন্ট, কোনো কারেন্টই যাবে না। সুতরাং এই ক্ষেত্রে কারেন্ট কিন্তু জিরো। উল্টো আসলে হয়, আমাদের এ আর সি এর মধ্যে লোড রোধ লাগাতে হয়, আর বি আর ডি এর মধ্যে আমাদের ইনপুটকে লাগাতে হয়। এই হলো আমাদের ডায়োড সংক্রান্ত আলোচনা, এখানে শেষ করলাম। পরের লেসনে ট্রানজিস্টর এবং গেট সার্কিট নিয়ে আলোচনা হবে।